লেখ সবাই চ্যাপ্টারের নাম লেখ, কেটিজি এন্ড থার্মোডাইনামিক্স। মানে গ্যাসের গতিতত্ত্ব এবং তাপগতিবিদ্যা দুটো চ্যাপ্টারকে আমি একসঙ্গে নিয়েছি। কেটিজি এন্ড থার্মোডাইনামিক্স মানে দুটো চ্যাপ্টারকে আমি মিলিয়ে মিশিয়ে পড়াবো, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, কেটিজি এন্ড থার্মোডাইনামিক্স। কেটিজি বলতে হচ্ছে কি, হ্যাঁ, কেটিজি বলতে গ্যাসের গতিতত্ত্ব, কেটিজি বলতে গ্যাসের গতিতত্ত্ব, আর থার্মোডাইনামিক্স হচ্ছে কি তাপগতিবিদ্যা। ঠিক আছে, গ্যাসের গতিতত্ত্ব এবং তাপগতিবিদ্যা, কেটিজি এন্ড থার্মোডাইনামিক্স। ঠিক না? হ্যাঁ। তো প্রথমে আমি যদি দেখি যে বইয়ের হিসাবে ছায়া প্রকাশনীর বই যেগুলো আছে সেগুলো দেখ। প্রথমে গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার, ছায়া প্রকাশনীর বই সবাই খুলবি। এখানে আছে কি, এই যে ব্যাপন, ব্যাপন বা হচ্ছে কি বাষ্পায়ন, বাষ্পচাপ, প্রসারণ, ব্রাউনীয় গতি, এই যে যে পাঠগুলো আছে, যদি বলি এগুলো কিছু কিছু ঘটনা। যে ব্যাপন, যেটা তোরা ক্লাস নিচু ক্লাসে পড়েছিস, ব্যাপন কাকে বলে? ব্যাপন হচ্ছে কি যে কোনো পদার্থের, আমি আর এগুলো বলছি না বেশি, কেন কি আমি মেন জায়গাতে যেটা দরকার সেখানে যাচ্ছি তাড়াতাড়ি। কেটিজি চ্যাপ্টার ফার্স্ট শুরু হয়েছে। কেটিজি প্রথমে করব কি, কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব, দেন আসবে আমাদের কি তাপগতিবিদ্যা, একই সঙ্গে চলবে। তো প্রথমে আছে কিনা ব্যাপন। ব্যাপন হচ্ছে কি, ওই এরকম উদাহরণ পড়েছিলিস না যে জলে যদি কোনো কালির ফোঁটা এক এক ফোঁটা ফেলে দেওয়া হয়, তাহলে সেই কালি কি হয় না পুরো জলে ছড়িয়ে পড়ে। অ্যাকচুয়ালি কি না, কোনো পদার্থের কণাগুলো তার বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ার যে ঘটনা, সেটাই হচ্ছে কি ব্যাপন ছিল। ঠিক না? অভিস্রবণ অন্য কিছু ছিল, বাট এখানে আমরা বলবো না, তোরা বায়োলজিতে পড়েছিস ওগুলো, কেমিস্ট্রিতে থাকলে থাকতে পারে। তো ব্যাপন হচ্ছে কি না, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ার ঘটনাকে কি বলে? ব্যাপন। বাষ্পায়ন, বাষ্পচাপ কেমিস্ট্রি জিনিস। বাষ্পায়ন হচ্ছে কি যে তরলের তরলের যে কণাগুলো, তরলের যে কণাগুলো, সেটা যদি মানে উষ্ণতা বাড়ে, তাহলে কণাগুলোর কি হবে? গতিশক্তি বাড়বে। আমরা দেখবো যে গতিশক্তি, যে কোনো পদার্থের গতিশক্তি আর কিন্তু উষ্ণতার উপর ডিপেন্ড করছে। যে কোনো পদার্থকে যদি আমি উত্তপ্ত করি, কঠিন পদার্থকে যদি উত্তপ্ত করি, প্রথমে কি হবে? তার প্রসারণ হবে। ঠিক আছে, প্রসারণ হচ্ছে মানে কি? প্রসারণ হচ্ছে মানে ওই যে যে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে যে বন্ধন, সেগুলো আস্তে আস্তে কি হচ্ছে? লুজ হচ্ছে। হ্যাঁ কি না? কঠিন পদার্থের কণাগুলো যে দৃঢ়ভাবে আবদ্ধ আছে, যদি আমি উত্তপ্ত করি, সেই কণাগুলোর মধ্যে যে বন্ধন আছে সেটা কি হবে? আস্তে আস্তে আলগা হতে থাকবে। আলগা হতে হতে কি হবে না, আয়তন প্রসারণ হবে এবং এক সময় কি হবে? কঠিনটা গলে তরলে পরিণত হয়ে যাবে। সেই তরলকে যদি আরো উত্তপ্ত করি, তাহলে কি হবে? তরলের কণাগুলো কিন্তু, কঠিনের কণাগুলো কিন্তু এক জায়গায় দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, কিন্তু তরলের কণাগুলো কি করতে পারে? তরলের কণাগুলো কিন্তু বিচরণ করতে পারে তরলের মধ্যে থেকে। আরো যদি আমি তরলকে উত্তপ্ত করি, তাহলে কি হবে? তরলের কণাগুলোর কি হবে? গতিশক্তি বাড়তে থাকবে। গতিশক্তি বাড়তে বাড়তে একটা সময় কি হবে? তরলের কণাগুলো তরলের পৃষ্ঠ ছেড়ে গ্যাসীয় অবস্থায় চলে যাবে। ধীরে ধীরে হবে। এটাকে কি বলছি? বাষ্পায়ন। বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় হতে পারে। ঠিক আছে, এই উষ্ণতাটাকে যদি আমি আরো বাড়াতে থাকি, একটা সময় কি হবে না, তরলের যে বাষ্প চাপ, এই যে আচ্ছা দেখ, বাষ্প যে তৈরি হলো, এটা যদি আবদ্ধ পাত্রে থাকে, তাহলে সেই পাত্রের দেওয়ালে চাপ সৃষ্টি করবে। হ্যাঁ কি না? আমি দেখাচ্ছি এখানে কিছু কেমিস্ট্রি জিনিস আসছে এখান থেকে। যে এই একটা হচ্ছে কি কন্টেইনারে আমি কিছু তরল রেখেছি। এখন আমি বলছি কি, এখানে উত্তপ্ত করলে কি হবে? কিছু অল্প অল্প বাষ্প তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই বাষ্পটা কি করবে? তরলের আহ, উপরিতলে চাপ সৃষ্টি করবে, পাত্রের দেওয়ালে চাপ সৃষ্টি করবে। সেটাই হচ্ছে কি বাষ্পচাপ। বাষ্প যে চাপ দিচ্ছে সেটাই বাষ্পচাপ। এখন এইটা হচ্ছে কিন্তু, এই যে যে বাষ্পায়ন হচ্ছে, এটা কিন্তু যে কোনো উষ্ণতায় হচ্ছে। ঠিক আছে, যে কোনো উষ্ণতায় কিন্তু হতে পারে বাষ্পায়ন। এবারে আমি উষ্ণতা বাড়াতে বাড়াতে একটা সময় যদি বাষ্পচাপ, টি ভেপার মানে বাষ্পচাপ, কোন তরলের বাষ্পচাপ
কোন তরলের বাষ্প চাপ যদি বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়ে যায় তখনই তরল ফুটতে শুরু করবে। মানে ফুটনের কন্ডিশন কি, কোন তরলের বাষ্প চাপ যদি বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যায় তাহলে সেই তরল কিন্তু ফুটতে শুরু করবে। ঠিক আছে, এবারে কি তোরা দেখেছিস যে কম উষ্ণতায় ফুটে যায় তরল কোথায়? পাহাড়ের উপরে গেলে। এই জন্য বলা হয় না, পাহাড়ের উপরে গেলে চাল বা কোনো কিছু সেদ্ধ হতে বেশি সময় লাগে। এরকম পড়েছিস না? কেন কি, যত উচ্চতায় যাব তত কি হবে, বায়ুমণ্ডলের চাপ কমবে। বায়ুমণ্ডলের চাপ কমছে মানে কি, কম বাষ্প চাপ কম বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান হয়ে যাবে। মানে এখানে এই এই মানে হচ্ছে সমুদ্র পৃষ্ঠে যে জায়গায় জল সমান বায়ুমণ্ডলের চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটছে, পাহাড়ের উপরে উঠলে দেখা যাবে হয়তো 80 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফুটছে। তুই দেখবি কি যে জল ফুটছে অথচ চাল কিন্তু সেদ্ধ হচ্ছে না। এর কারণ কি, টেম্পারেচার কম, কম উষ্ণতায় জল ফুটে যাচ্ছে। এগুলো কিছু কিছু ছোট ছোট জিনিস, অনেক কিছু বললে বলা যায়। তো আমি কমের মধ্যে গ্যাসের গতিতত্ত্বে যাচ্ছি। তাহলে আমি বললাম কি না, ব্যাপন একটা বললাম, বাষ্পায়ন কি, বাষ্পচাপ কি, এবং তার সঙ্গে স্ফুটনের কথাটাও বলে দিলাম। এটাকেই আমি দেখে নিচ্ছি কি বয়েলিং বলে বলে দিচ্ছি। কেউ চাইলে লিখতে পারিস বয়েলিং কখন হয়, যে যখন হচ্ছে আহ কোন তরলের বাষ্পচাপ বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান হয়। আমি মুছছি না, কেউ চাইলে লিখতে পারিস। তারপরে আছে কি না প্রসারণ। প্রসারণ অবশ্যই এটা তো করেছিস, যে কোনো গ্যাসকে যদি আমি উত্তপ্ত করি, তার আহ, চাপ যদি যদি সমান থাকে তাহলে গ্যাসের আয়তন প্রসারণ হতে পারে। কি করে গ্যাসের আয়তন প্রসারণ? পি প্রপোর্শনাল টু টি, পড়েছিলিস কিনা? ঠিক আছে, চার্লসের সূত্র। চার্লসের সূত্র, এখানে কিন্তু ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট। ঠিক আছে, সরি, ভি প্রপোর্শনাল টু টি, পি কনস্ট্যান্ট। ভি প্রপোর্শনাল টু টি, যেখানটা হচ্ছে কি না পি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট এম কনস্ট্যান্ট। এটা হচ্ছে কি চার্লসের সূত্র, চার্লসের সূত্র। আমি কিন্তু চার্লসের সূত্রটা কেলভিন স্কেলের হিসাবে লিখেছি, নাকি না? আমি সেন্টিগ্রেডের হিসাবে লিখিনি, সেন্টিগ্রেডের হিসাবে লিখলে অন্য কিছু হবে। ক্লাস 10-এ ছিল এগুলো। তো কি বলা হচ্ছে যে উত্তপ্ত করলে গ্যাসের কিন্তু প্রসারণ হবে যদি আমি চাপকে কনস্ট্যান্ট রাখি। এগুলো হলো। দেন মেন যেটা এই চ্যাপ্টারের কোশ্চেন হতে পারে সেটা হচ্ছে কি, হেডিং আসবে ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতি, কেউ নাম শুনেছিস ব্রাউনীয় গতি? কোথায় ছিল? ক্লাস 9-এ ছিল। ব্রাউনীয় গতি কি, এর বৈশিষ্ট্য। তাহলে কি কি হলো চ্যাপ্টারের, শুরু হচ্ছে কিভাবে, এটিজি এন্ড থার্মোডাইনামিক্স চ্যাপ্টার শুরু করেছি। প্রথমেই বলেছি যে গ্যাসের কিছু কিছু ঘটনা, যেগুলো হচ্ছে কি গ্যাসের ব্যাপন হতে পারে, গ্যাসের বাষ্পায়ন বাষ্পচাপ হতে পারে। তারপরে বলেছি কিনা গ্যাসের প্রসারণ হয়, অবশ্যই গ্যাসের প্রসারণ হতে পারে। তারপরে বলছি কিনা গ্যাসের যে কণাগুলোর গতি সেগুলো ব্রাউনীয় গতি হচ্ছে। গ্যাসের যে কণাগুলোর গতি সেগুলো কি হচ্ছে, ব্রাউনীয় গতি হচ্ছে। অ্যাকচুয়ালি কি ব্রাউনীয় গতি কি, এই একটা কন্টেইনারে আমি যদি গ্যাস রেখে দিই, বল গ্যাসের আয়তন আর আকার কি হয়? গ্যাসের আয়তন আর আকার কি হয়? পাত্রের আকার এবং আয়তন ধারণ করে নেয়, হ্যাঁ কি না? গ্যাসের আয়তন বা আকার পাত্রের আয়তন বা আকার ধারণ করে নেয়, পুরোটাই, পুরো পাত্র দখল করে নেয়। এখানে যে গ্যাসের কণাগুলো আছে সেই কণাগুলোর গতি কেমন হবে? সেই কণাগুলোর গতি কিন্তু র্যান্ডম, যেদিক সেদিকে। ধরো এই একটা কণা যাচ্ছে, এই কণাটা এই পথে গিয়ে এর সঙ্গে ধাক্কা করে দিল, কণার সঙ্গে ধাক্কা করলো, করলে কি হবে, আবার এদিকে চলে যাবে। আবার এখানে গিয়ে কোনো একটা কণার সঙ্গে ধাক্কা করবে, আবার এদিকে চলে আসবে, আবার এখানে কণার সঙ্গে ধাক্কা করবে, আবার এদিকে চলে আসবে, আবার এখানে ধাক্কা করবে, আবার এদিকে, মানে যেদিক সেদিক। এই যে যে মানে গ্যাসের যে কণাগুলোর যে গতি হচ্ছে, অবিন্যস্ত গতি, এটাকে কেউ কিন্তু করাচ্ছে না, নিজের থেকেই হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে। এটাকেই বলা হচ্ছে কিনা ব্রাউনীয় গতি। ঠিক আছে, তাহলে লেখ, লেখ যে গ্যাস, তরল বা গ্যাসীয় পদার্থের কণাগুলি, তরল বা গ্যাসীয় পদার্থের কণাগুলি, তরল বা গ্যাসীয় পদার্থের কণাগুলি অনবরত, তরল বা গ্যাসীয় পদার্থের কণাগুলি অনবরত, অনবরত বিশৃঙ্খল ভাবে, অনবরত বিশৃঙ্খল ভাবে, তরল বা গ্যাসীয় পদার্থের কণাগুলি অনবরত বিশৃঙ্খল ভাবে
গতিশীল থাকে, গতিশীল থাকে। একে ব্রাউনীয় গতি বলে, একে ব্রাউনীয় গতি বলে। তরল বা গ্যাসীয় পদার্থের কণাগুলি অনবরত এবং বিশৃঙ্খল গতিতে গতিশীল থাকে, একে ব্রাউনীয় গতি বলে। দেখ, যদি বলি সান্দ্রতা, তরলের ক্ষেত্রে সান্দ্রতা হওয়া সম্ভব, কিন্তু গ্যাসের ক্ষেত্রে এরকম কোনো সান্দ্রতা হয় না, ঠিক আছে। তরলের ক্ষেত্রে সান্দ্রতা হতে পারে, কেন কি তরলের একটা, যদি আমি বলি তরল যে গতিশীল হচ্ছে, তরলের একটা স্তর যখন আরেকটা স্তরের উপর দিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, নিচের স্তর, ঠিক আছে, বা যে কোনো একটা স্তর কি করছে, অপর স্তরের গতির বিরুদ্ধে বাধা দিচ্ছে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে এরকম কোনো সান্দ্রতা আসে না। এবারে কি, যদি বলি দুটো তরল, যে তরলের সান্দ্রতা বেশি, সে তরলের ক্ষেত্রে ব্রাউনীয় গতি কি হবে, কম হবে। যে তরলের সান্দ্রতা বেশি কি করবে, যখন কণাগুলো গতিশীল হতে চাইবে, সেক্ষেত্রে কিন্তু অতটা বেশি গতিতে গতিশীল হতে পারবে না। এবার ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য, ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য, এটা বইতে খুব সুন্দর করে পয়েন্ট করে লেখা আছে। ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য 1-2 করে আমরা লিখব, ঠিক আছে। ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য, ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি। ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য, ছায়া প্রকাশনী বই, পেজ নাম্বার 390, ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য। আচ্ছা, ব্রাউনীয় গতি নাম কেন, কেন কি রবার্ট ব্রাউন এই গতিটা আবিষ্কার করেছিল, এই জন্য এর নাম হচ্ছে ব্রাউনীয় গতি। এর বৈশিষ্ট্য দেখ, 1 নম্বর, এই গতি স্বতঃস্ফূর্ত। এই গতি স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত মানে কি, স্বতঃস্ফূর্ত মানে নিজের থেকেই হচ্ছে। এই গতি স্বতঃস্ফূর্ত, চিরস্থায়ী, মানে একটা গ্যাসের মধ্যে কণাগুলো সবসময় হচ্ছে, এই গতি স্বতঃস্ফূর্ত, চিরস্থায়ী, নিরবিচ্ছিন্ন, সবসময় হচ্ছে, এবং এলোমেলো, যেদিকে খুশি হচ্ছে। দুটি কণার গতি কখনোই একই রকম হয় না, মানে আমি বলতে পারবো না যে দুটি কণার গতি, মানে গতির অভিমুখ এবং হচ্ছে মান পুরো একদম ফলো করবে, এটা কিন্তু হওয়া সম্ভব নয়। দুটি কণার গতি, এমনকি খুব কাছাকাছি দুটি কণার গতিও একরকম নয়। এটা হলো কি প্রথম বৈশিষ্ট্য, এটা হলো প্রথম বৈশিষ্ট্য ব্রাউনীয় গতির ক্ষেত্রে। 2 নম্বর, পাত্রের নাড়াচাড়ার উপর এই গতি নির্ভর করে না। আমি যদি পাত্রকে নাড়াচাড়া করি, তাহলে কিন্তু এই গতিরও কিন্তু কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, যেমন ব্রাউনীয় গতি স্বতঃস্ফূর্ত এলোমেলো ভাবে হচ্ছে, সেরকম ভাবে। 3, উষ্ণতা বৃদ্ধিতে কণাগুলির বেগ বৃদ্ধি পায়। এটা তোরা হচ্ছে কি বাস্তবে দেখেছিস, কোনো কিছু গরম করলে, তরলকে ফোটালে আর কণাগুলো কি হয়, গতিশীল বেশি হয়, উপর নিচ হচ্ছে সবসময়, তো গতি বৃদ্ধি পাচ্ছে। 4, কণাগুলি যত ক্ষুদ্র হয় তত বেগ বৃদ্ধি পায়, কেন কি যত ক্ষুদ্র হবে তত হালকা হবে, যত হালকা হবে তত কিন্তু বেশি বেগে চলবে। 5, মাধ্যমের সান্দ্রতা যত কম হয় কণাগুলির বেগ তত বেশি হবে। 6, ভাসন্ত কণাগুলির রাসায়নিক প্রকৃতির উপর এই গতি নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করে, উষ্ণতার উপর, উষ্ণতার উপর নির্ভর করতে পারে। আর কিসের উপর নির্ভর করতে পারে না, ওটা কতটা মানে হালকা হচ্ছে, মানে আণবিক ভর। যে কোনো একটা, যদি বলি যে কার্বন ডাই অক্সাইডের একটা অণু আর একটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, দুটোর মধ্যে কে হালকা, হাইড্রোজেন। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, হাইড্রোজেনের 2, তো হাইড্রোজেন অনেক হালকা, তো হাইড্রোজেনের আণবিক ভর কম। তার মানে যদি বলা হয় যে হাইড্রোজেনের কণাগুলো যদি উষ্ণতা দুজনের সেম হয়, উষ্ণতার উপর নির্ভর করছে এবং আণবিক ভরের উপর নির্ভর করছে কতটা হালকা বা ভারী, তো তাহলে বলা যাবে কি যে হাইড্রোজেনের কণাগুলো কিন্তু বেশি বেগে গতিশীল হবে, একই উষ্ণতায় দুজনের কথা যদি বলা হয়। এবারে হেডিং লেখ, তাহলে খাতাতে কি লিখলাম আমরা, ব্রাউনীয় গতি কাকে বলে, ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য বই থেকে পড়ে নিবি। দেন এবার আসবে যে গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যগুলি, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। হেডিং আসবে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, মানে গ্যাসের গতিতত্ত্ব যে চ্যাপ্টার আমরা শুরু করছি, সেখানে আমরা কিছু কথা ধরে নেব, যেটা মানে যদি বাস্তবের দিক দিয়ে বলি, তাহলে হয়তো এগুলো সবকিছু পুরোপুরি ভাবে ঠিক না। যেমন আমরা বলি না যে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস তো আমরা থিওরিটিক্যাল বলছি, কিন্তু বাস্তবে সবই বাস্তব গ্যাস, তাই না। তো একটা কন্ডিশন হতে পারে যেখানে আমরা বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো ভাবতে পারি। সেই কন্ডিশন কি, কারোর মনে আছে?
নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা, ঠিক না? অ্যাকচুয়ালি আমরা চাই যে গ্যাসের কণাগুলো যত দূর দূর থাকবে, মানে তাদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল সেটা যত কম হবে তত কিন্তু তার আচরণ কি হবে, আদর্শ গ্যাসের মতো হবে। সেটা হতে গেলে আমাদের কিন্তু চাপ কমিয়ে দিতে হবে যাতে ওরা অনেক দূরে দূরে চলে যায়, এবং উষ্ণতা বাড়িয়ে দিতে হবে, তাহলে কি হবে, তারা আরো দূরে চলে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। ঠিক আছে, তো এখানে হেডিং আসবে লেখ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ। এটা আমি লেখাবো, বইতে যদিও আছে, এটা আমি লেখাবো। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। স্বীকার্য মানে কি বলতো, আমি ধরে নিয়েছি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। ঠিক আছে, হ্যাঁ, 1 নম্বর লেখ, 1 নম্বর লেখ, 1 নম্বর লেখ, গ্যাসের কণাগুলি, গ্যাসের কণাগুলির নিজেদের মধ্যে, গ্যাসের কণাগুলির নিজেদের মধ্যে, গ্যাসের কণাগুলির নিজেদের মধ্যে এবং এবং পাত্রের দেওয়ালের সহিত সংঘর্ষ, গ্যাসের কণাগুলির নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সহিত সংঘর্ষ, সংঘর্ষ হলো, গ্যাসের কণাগুলির নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সহিত সংঘর্ষ হলো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, গ্যাসের কণাগুলি নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের মধ্যে সংঘর্ষ হলো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি, আচ্ছা দেখ, একটা পাত্রে যদি আমি গ্যাসের কণা রাখি, তারা যখন এলোমেলো ভাবে এদিক ওদিক যাচ্ছে, তখন সংঘর্ষ হতে পারে কি, গ্যাসের কণার সঙ্গে গ্যাসের কণা হতে পারে, আবার গ্যাসের কণা পাত্রে দেওয়ালে গিয়ে সংঘর্ষ হতে পারে। তো সেই সমস্ত সংঘর্ষ কি হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। এবার তুই ভাব, কার্যশক্তি চ্যাপ্টারে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে কি কি হয়েছিল, বাকি এখানে সব হয়ে যাবে। হ্যাঁ কিনা, এখানে আমরা ভাববো কি, দুটো গ্যাসের কণা মানে দুটো ওই বলের মতো, তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, তাহলে কি হবে, স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ই কত হয়েছিল, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন 1। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ই কত হয়েছিল, 1। ঠিক আছে, হলো। তারপরে লেখ 2 নম্বর লেখ, ঠিক আছে, গ্যাসের কণাগুলি অনবরত বিশৃঙ্খল গতিতে গতিশীল, মানে যেটা ব্রাউনের গতি বলছি। গ্যাসের কণাগুলি অনবরত বিশৃঙ্খল গতিতে গতিশীল, গ্যাসের কণাগুলি অনবরত বিশৃঙ্খল গতিতে গতিশীল, গ্যাসের কণাগুলি অনবরত বিশৃঙ্খল গতিতে গতিশীল। 2 নম্বর পয়েন্ট, যেটা আমরা কি বলছি, ব্রাউনীয় গতি, ঠিক না? গ্যাসের কণাগুলি অনবরত বিশৃঙ্খল গতিতে গতিশীল। আচ্ছা, তারপরে লেখ 3 নম্বর পয়েন্ট, লেখ গ্যাসীয় কণাগুলির মধ্যে, গ্যাসীয় কণাগুলির মধ্যে, গ্যাসীয় কণাগুলির মধ্যে কোনো প্রকার, গ্যাসীয় কণাগুলির মধ্যে কোনো প্রকার, গ্যাসীয় কণাগুলির মধ্যে কোনো প্রকার আকর্ষণ, বিকর্ষণ, আকর্ষণ, বিকর্ষণ বা আন্তঃক্রিয়া বল কাজ করে না। গ্যাসের কণাগুলির নিজেদের মধ্যে কোনো আকর্ষণ, বিকর্ষণ বা আন্তঃক্রিয়া বল কাজ করে না। গ্যাসের কণাগুলির মধ্যে কোনো রকম আকর্ষণ, বিকর্ষণ বা আন্তঃক্রিয়া বল কাজ করে না। তাই 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 গ্যাসের মোট স্থিতিশক্তি শূন্য হয়। 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 যদি আমরা বলি যে স্থিতি, অ্যাকচুয়ালি আমরা যে মেকানিক্যাল এনার্জি বলছিলাম সেটা দুই পার্টে ছিল, একটা স্থিতিশক্তি, একটা গতিশক্তি। স্থিতিশক্তি, গতিশক্তি। এর মধ্যে
স্থিতিশক্তি সংজ্ঞা কোথা থেকে এসেছিল না, স্থিতিশক্তি কোথাও না কোথাও আমরা বলেছিলাম যে সংরক্ষী বলের বিরুদ্ধে কৃতকার্য, কি না? মানে সংরক্ষী বল একটা হতে হবে। সংরক্ষী বলের আমরা উদাহরণ কি কি দিয়েছিলাম? তড়িৎ বল, মহাকর্ষ বল, স্প্রিং বল, ঠিক আছে। আরো বলেছিলাম যে অণু পরমাণুর মধ্যে যে বল, মানে আন্তরাণবিক যে বল যেটা হচ্ছে। তো এখানে গ্যাসের কণাগুলোর নিজেদের, ধরো আমি বলছি একটা পাত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ বিকর্ষণ কিছু কাজ করছে না, তাহলে এখানে স্থিতিশক্তির কোনো ব্যাপারই আসবে না, নাকি না? আরেকটা কথা, গ্যাসের কণাগুলো সব সময় গতিশীল হচ্ছে, তার মানে কি যা শক্তি হবে পুরোটাই গতিশক্তি, নাকি না? যা শক্তি হবে পুরোটাই গতিশক্তি, কেন কি স্থিতিশক্তি তো শূন্য। 3 নম্বর লেখ। তারপরের পয়েন্ট 3 নম্বর হয়ে গেছে, 4 নম্বর, তাই তো? তারপরের পয়েন্ট লেখ, গ্যাসীয় কণাগুলির মোট শক্তি হলো, গ্যাসীয় কণাগুলির মোট শক্তি হলো গতিশক্তি। গ্যাসীয় কণাগুলির মোট শক্তি হলো গতি শক্তি, মানে গ্যাসের কোনো স্থিতিশক্তি নেই, আমরা স্থিতিশক্তি কোনো কিছু নিচ্ছি না। গ্যাসীয় কণাগুলির মোট শক্তি হলো গতিশক্তি, স্থিতিশক্তি কিচ্ছু নেই। 5 নম্বর, 5 নম্বর পয়েন্ট কি হচ্ছে, যে কারোর মনে হতে পারে যে এখানে আমি যে গ্যাসের কণাগুলো রেখেছি, তো গ্যাসের কণাগুলো নিজের ওজনের জন্য অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে থিতিয়ে পড়বে, কিন্তু এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে এখানে আমরা কি করব, যে এক্ষেত্রে অভিকর্ষের প্রভাব, এক্ষেত্রে অভিকর্ষের প্রভাবকে উপেক্ষা করা হয়, এক্ষেত্রে অভিকর্ষের প্রভাবকে উপেক্ষা করা হয়। মানে এখানে আমি যখন কোনো গ্যাসের গতির কথা ভাববো, আমি যখন গতির কথা ভাববো, যদি আমি কোনো ফ্রি বডি ডায়াগ্রাম করি, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু অভিকর্ষ বল, যেটা যে কোনো একটা আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করার সময় করি না, যে এম ভর এখানে আছে, এর একটা ভর কিন্তু অটোমেটিক্যালি এম জি নিচের দিকে লেগে যায়, বাদ বাকি সে টান বা কোনো কিছু অন্য কিছু বল আছে, বাট এম জি এখানে কিন্তু আসবে না, আমরা উপেক্ষা করছি। কেন কি গ্যাসের কণাগুলো এতটাই হালকা যে তাদের উপরে অভিকর্ষ বল কাজ করছে বলে আমরা ধরছি না। তাহলে কি প্রকৃতপক্ষে কাজ করছে না? অবশ্যই করছে। আমরা এখানে নেগলেক্ট করে বাকি ক্যালকুলেশন করব। থাকবে, অবশ্যই থাকবে। সেই যে বল যদি থাকে, তাহলে বাকি কি হবে? তাহলে সে তো একদম পুরোপুরি ভাবে অ্যাকুরেট ক্যালকুলেশন, যেটা আমরা যেমন আমরা করেছি না, যে আদর্শ গ্যাস সমীকরণকে আমরা চেঞ্জ করে বাস্তব গ্যাস সমীকরণ একটা করেছি, কেমিস্ট্রিতে পড়েছিস নিশ্চয়। পি এর কিছু কারেকশন আসে, ভি এর কিছু কারেকশন আসে, পড়িসনি? কেমিস্ট্রিতে আছে পি এর কারেকশন করে, মানে পিভি ইজিক্যালস টু এনআরটি যে সমীকরণ আমরা করে এসেছি, সেখানে কিছুটা চেঞ্জ আছে, পি ইজিক্যালস টু পি প্লাস এ বাই ভি স্কোয়ার, এরকম কিছু আছে, ঠিক আছে? হ্যাঁ, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, ঠিক না? তো এখানটায় তাহলে 5 নম্বর পয়েন্ট আমি কি লিখছি, এক্ষেত্রে এক্ষেত্রে অভিকর্ষের প্রভাবকে উপেক্ষা করা হয়, আমরা ধরছি না অভিকর্ষের প্রভাব কি হচ্ছে। তারপরে 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট কি হচ্ছে, 6 নম্বর পয়েন্ট, হ্যাঁ 6 নম্বর পয়েন্ট হলো যে গ্যাসের যে কণাগুলো আছে, এদের একটা আয়তন হবে, এদের একটা আয়তন হবে। এই আয়তন, এই আয়তনকে আমি পাত্রের আয়তনের সঙ্গে, মানে পাত্রের যে আয়তন তার সাপেক্ষে আমি নেগলেক্ট করে দিচ্ছি। মানে আমি যদি বলি যে এই পাত্রটার আয়তন হচ্ছে কত, 10 লিটার, তো গ্যাস যে রেখেছি, সেই গ্যাসের যে কণাগুলো যে ঘুরে বেড়াচ্ছে, কতটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, 10 লিটার জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ভাব, এই একটা ঘরে আছে ধরো 50 জন, ঠিক আছে, এই একটা ঘরে আছে ধরো 50 জন, তো সেই 50 জন আমি যদি বলি, আর এই ঘরটার যে জায়গা আমি যদি বলি 50 জন ঘুরে বেড়ানোর জন্য কতটা জায়গা বাকি আছে, মানে ফাঁকা জায়গা কতটা আছে যে 50 জন ঘুরে বেড়াবে, তাহলে হিসাব কি বলবে, যে ঘরের যে আয়তন তার থেকে 50 জন ব্যক্তির আয়তন বাদ দিলে বাকি যে ফাঁকা জায়গাটা থাকবে সেখানে ঘুরে বেড়াবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে হচ্ছে কি, যে এই যে গ্যাসের কণাগুলো হচ্ছে, এদের আয়তন একদম নগণ্য, এদের আমরা আয়তনকে ধরছি না, যেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমীকরণে আমরা ধরেছি, কিন্তু বাস্তবে তো ওটা হয় না। এই জন্য তো পিভি ইজিক্যালস টু এনআরটি সমীকরণ চেঞ্জ করার সময় ভি এর জায়গায় কি লিখেছিল, ভি মাইনাস এন বি, ঠিক আছে, ভি মাইনাস এন বি। কেন কি
যে আয়তনের আমরা কথা বলছি অ্যাকচুয়ালি ওই আয়তন বেঁচে নেই, আছে কম পরিমাণ আয়তন, কেন কি গ্যাসের যে কণাগুলো আছে তার আয়তনকে বাদ দিতে হবে, তাহলে বাকি আয়তন আমরা বলতে পারবো। তাহলে এটা হচ্ছে কি কত নম্বর পয়েন্ট হবে, 7 নম্বর নাকি 6 নম্বর? 6 নম্বর পয়েন্টে লেখ যে গ্যাসের কণাগুলির আয়তনকে গ্যাসের কণাগুলির আয়তনকে পাত্রের আয়তনের পাত্রের আয়তনের গ্যাসের কণাগুলির আয়তনকে পাত্রের আয়তনের সাপেক্ষে উপেক্ষা করা হয়। গ্যাসের কণাগুলির আয়তনকে পাত্রের আয়তনের সাপেক্ষে উপেক্ষা করা হয়। গ্যাসের কণাগুলির আয়তনকে পাত্রের আয়তনের সাপেক্ষে উপেক্ষা করা হয়। ঠিক আছে, বেশ। এই পয়েন্টগুলো হচ্ছে কি না গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে আরেকটা লাস্ট পয়েন্ট, সেটা হলো কি কোন কন্ডিশনে আমরা বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো ভাবছি ওটাই লিখবো। ঠিক আছে, 7 নম্বর পয়েন্ট লিখবো যে নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। ঠিক, নেক্সট হেডিং আসবে গড় মুক্ত পথ। নেক্সট হেডিং আসবে গড় মুক্ত পথ। একটু যতটা বললাম এটা দেখ তাড়াতাড়ি, যতটা লেখ। হ্যাঁ, হেডিং লেখ গড় মুক্ত পথ। গড় মুক্ত পথ, মিন ফ্রি পাথ। গড় মুক্ত পথ, মিন ফ্রি পাথ। গড় মুক্ত পথ, মিন ফ্রি পাথ। গড় মুক্ত পথ বা মিন ফ্রি পাথ, অ্যাকচুয়ালি যদি আমি টার্ম দেখি, মুক্ত পথ মানে কি? মুক্ত পথ বলতে কেউ কেউ মুক্ত অবস্থায় যতটা পথ গেছে, হ্যাঁ কি না? বাংলা টার্ম যদি বলি মুক্ত পথ মানে কি কেউ কেউ মুক্ত অবস্থায় যতটা পথ গেছে। আচ্ছা, গড় মুক্ত পথ হচ্ছে কি কেউ হচ্ছে কি মুক্ত অবস্থায় যতটা পথ যাচ্ছে। ধরো এই যে হচ্ছে কি একটা কণা এখানে আছে, ঠিক আছে? তো এখান থেকে যাওয়ার পরে ধরো এই কণার সঙ্গে সংঘর্ষ ঘটালো, তো তারপরে এতটা গিয়ে আবার একটা কণার সঙ্গে সংঘর্ষ ঘটালো, আবার এতটা গিয়ে আবার একটা কণার সঙ্গে সংঘর্ষ ঘটালো, আবার সংঘর্ষ ঘটালো, এরকম করে দেখ। প্রথমবারে ধরো গেছে কত 5 সেমি, তারপরে বারে গেছে ধরো 3 সেমি, তারপরের বারে গেছে ধরো হচ্ছে কত 6 সেমি, তারপরের বারে গেছে ধরো কত 8 সেমি, এরকম করে চলছে। তো এই ধরো এটা হচ্ছে কত 4 সেমি, এই সংঘর্ষ থেকে এই সংঘর্ষ পর্যন্ত কতটা চলেছে 4 সেমি। পরে আবার দুটো সংঘর্ষের মাঝে চলেছে 5 সেমি, পরে আবার দুটো সংঘর্ষের মাঝে চলেছে এত। তার মানে এই যে পথগুলো, এটা একটা মুক্ত পথ, এটা একটা মুক্ত পথ, মানে মুক্ত ভাবে চলেছে। এখন আমি যদি বলি যে এখান থেকে এটা ধরো কত না, এটা ধরো আবার হচ্ছে 5 সেমি, তাহলে মোট কত পথ গেছে? মোট কত পথ গেছে? 5+4+5 3 6 8 এরকম করে মোট আমি করতে পারি, ঠিক না? আচ্ছা, এখানে মোট যতবার গেছে তার মধ্যে সংঘর্ষ ঘটিয়েছে কতবার? সংঘর্ষ ঘটিয়েছে ধরো এখান থেকে দেখ 1 2 3 4 5 6, 6বার সংঘর্ষ ঘটিয়েছে। তাহলে 6 দিয়ে আমি ভাগ করে দেবো, দিলে কি হবে? গড় মুক্ত পথ। ঠিক আছে, তাহলে লেখ পরপর দুটি সংঘর্ষের মাঝে পরপর দুটি সংঘর্ষের মাঝে পরপর দুটি সংঘর্ষের মাঝে একটি অণু যে গড় দূরত্ব অতিক্রম করে, পরপর দুটি সংঘর্ষের মাঝে একটি অণু যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? গড় মুক্ত পথ। পরপর দুটি সংঘর্ষের মাঝে একটি অণু পরপর দুটি সংঘর্ষের মাঝে একটি অণু যে গড় দূরত্ব অতিক্রম করে, পরপর দুটি সংঘর্ষের মাঝে একটি অণু যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে অণুটির গড় মুক্ত পথ বলে। তাকে অণুটির গড় মুক্ত পথ বলে।
পরপর দুটি সংঘর্ষের মাঝে একটি অণু যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে অণুটির গড় মুক্ত পথ বলে, ঠিক না? বেশ হয়েছে। এবারে তোকে যদি বলে যে তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে এখানে মোট পথ বলে দিল, বললো যে এত পথ গেছে এবং তার মধ্যে 10টা সংঘর্ষ ঘটিয়েছে, তাহলে গড় মুক্ত পথ কত হবে? যতটা পথ গেছে বাই 10, ঠিক আছে? ব্যাস। আর যেখানে যে গড় মুক্ত পথের রাশিমালা নির্ণয় করেছে কেউ চাইলে দেখতে পারবি, বাট ওগুলো দেয় না পরীক্ষাতে। চলো এবার চলে আসবো ফার্স্ট, যেটা ম্যাথেম মানে হচ্ছে নিউমেরিক্যাল যেখান থেকে পড়ে সেগুলো আমরা এক এক করে দেখছি। ফার্স্ট লিখবো কি, গ্যাস অণুগুলির গড় বেগ। গ্যাস অণুগুলির গড় বেগ। গ্যাস অণুগুলির গড় বেগ। গ্যাস অণুগুলির গড় বেগ বলতে আমি যদি দেখ, গড় বেগ আমরা যেটা হচ্ছে কি একমাত্রিক গতিতে পড়েছিলাম, সেটা কি ছিল? যে কোনো কণার একটা কণা, এই কণাটা যে মোট যে সরণ হয়েছে, ঠিক আছে, মোট সরণকে যদি আমি সময় দিয়ে ভাগ করে দিই তাহলেই চলে আসতো কি ভি অ্যাভারেজ, কি না? কোন কণার গড় বেগ মানে কি মোট সরণ বাই মোট সময়, আর গড় দ্রুতি মানে কি মোট দূরত্ব বাই মোট সময়। তবে এখানে কিন্তু একটা কণার গড় বেগের কথা বলা হচ্ছে, ঠিক না? কিন্তু এখানে কি লেখা আছে? গ্যাস অণুগুলির গড় বেগ, মানে একটা পাত্রে যত অণু আছে সবার হচ্ছে কি বেগ যে আসছে, ধরো কারোর বেগ হচ্ছে কত v1 ভেক্টর এদিকে, কারোর এদিকে v2 ভেক্টর, কারোর এদিকে v3 ভেক্টর। তোরা সেরকম করেছিস না যে 5 জন বন্ধুর কাছে হচ্ছে কারোর কাছে 2 টাকা আছে, কারোর কাছে 3 টাকা, কারোর কাছে 1 টাকা, কারোর কাছে 4 টাকা, এরকম আছে। তাহলে গড়ে কত টাকা আছে? সবার সবার কাছে যত করে টাকা আছে সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ। তাহলে গ্যাস অণুগুলির গড় বেগ কি হবে? এখানে আমি যদি বলি n সংখ্যক কণা আছে, তাহলে আমি কি লিখবো? দেখ ভি ভেক্টর অ্যাভারেজ আমি যদি বলি তাহলে কি লিখবো? v1 ভেক্টর, v2 ভেক্টর, v3 ভেক্টর প্লাস ডট 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 কি লিখবো? vn ভেক্টর ডিভাইডেড বাই n। এখানে কি n সংখ্যক কণা, তবে এর উত্তর কত আসবে না? 0। কেন কি কণাগুলোর গতিবেগ র্যান্ডমলি যেদিক সেদিকে হচ্ছে, তো সবাইকে যখন আমি ভেক্টর যোগ করে আনবো টোটাল হয়ে যাবে কি 0, কারণ কি অবিন্যস্ত গতি। গ্যাস অণুগুলির গড় বেগ তাহলে কত হচ্ছে? 0। গ্যাস অণুগুলির গড় বেগ হলো 0। এখানে অণুগুলির, একজনের নয়। এরপরে আসছে কি গ্যাস অণুগুলির গড় দ্রুতি। গ্যাস অণুগুলির গড় দ্রুতি। গ্যাস অণুগুলির গড় দ্রুতি। গ্যাস অণুগুলির গড় দ্রুতি। গড় দ্রুতি মানে কি? গড় দ্রুতি এখানটা আমরা কি লিখবো না, দেখ গড় দ্রুতিকে কি লিখবো? দেখ ভি, ভি শুধু ভি লিখলাম অ্যাভারেজ, ভেক্টর দিইনি কিন্তু, শুধু ভি লিখেছি অ্যাভারেজ, ভেক্টর দিইনি। তার মানে কি হবে? দেখ প্রথম কণাটার ওই মুহূর্তে বেগের মান মানে কি? ওই মুহূর্তে দ্রুতি। দ্বিতীয় কণাটার ওই মুহূর্তে বেগের মান মানে কি? ওই মুহূর্তে দ্রুতি। তৃতীয় কণাটার ওই মুহূর্তে বেগের মান মানে কি? ওই মুহূর্তে দ্রুতি। তো সবগুলো দ্রুতি আমরা বার করছি, দ্রুতি ভেক্টর দিইনি, ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে কিনা গড় দ্রুতি, ভি অ্যাভারেজ। এর মান কত আসবে? √8 RT বাই পাই এম। √8 RT বাই পাই এম। আর নিশ্চয়ই তোরা জানিস আর হচ্ছে কি? আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, তাই তো? সর্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা তোরা হচ্ছে কি পিভি ইকুয়ালস টু এনআরটি তে পড়েছিস, সর্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে, যার মান কত হয়? 8 পয়েন্ট, ঠিক আছে, 8.314, ঠিক আছে, জুল। তারপরে হয় কি
না মোল টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। ক্যালকুলেশনের সুবিধার্থে এটা তোরা ইউজ করতে পারিস 25/3। 25 কে 3 দিয়ে ভাগ করবি, দেখি কাছাকাছি এটা আসবে 8.314। আচ্ছা টি টি হচ্ছে কি? টি হচ্ছে কি পরম উষ্ণতা। টি হচ্ছে কি পরম উষ্ণতা। পরম উষ্ণতা মানে কি রে? পরম উষ্ণতা মানে কেলভিন স্কেলে উষ্ণতা, মানে গ্যাস, যে যে গ্যাসটার কথা বলছি তার পরম উষ্ণতা হচ্ছে কি কেলভিন স্কেলে উষ্ণতা। আর ক্যাপিটাল এম হচ্ছে কি না গ্যাসের আণবিক ভর। গ্যাসের আণবিক ভর, যে গ্যাসের আমি কথা বলছি তার আণবিক ভর হচ্ছে কি এটা। ঠিক আছে, এই পর্যন্ত লেখ, সময় দিচ্ছি। এই পর্যন্ত লেখ, আমি সময় দিচ্ছি। তো এখন পর্যন্ত আমি বলেছি কি না গ্যাস অণুগুলির গড় দ্রুতি হচ্ছে √8RT/m, 8RT/πm। ঠিক আছে, তাহলে গড় দ্রুতি, তোদের বইতে গড় বেগ বলে লেখা আছে অনেক জায়গায়, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিনা গড় দ্রুতি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিনা গড় দ্রুতি। ঠিক আছে, হ্যাঁ গড় দ্রুতি হচ্ছে এটা। এক মিনিট। হ্যাঁ গড় দ্রুতি হচ্ছে। এরপরে লিখবি, তাহলে এটা হলো কি ভি অ্যাভারেজ। এরপরে লিখবি যে ভি আরএমএস, লেখ গড় বর্গবেগের বর্গমূল। হেডিং লিখবি কি গড় বর্গবেগের বর্গমূল। আমি একে সাইডে লিখে রাখছি, এই জায়গাতে ভি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু √8RT/πm। এবারে হেডিং আসবে গড় বর্গ বেগের বর্গমূল। গড় বর্গবেগের বর্গমূল মানে যেটাকে আমরা বলছি কি ভি আর এম এস রুট মিন স্কোয়ার। বললাম ভি আর এম এস মানে হচ্ছে কি রুট মিন এবং হচ্ছে কি স্কোয়ার, রুট মিন স্কোয়ার। বোঝা গেল? রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার, ভালো করে শোন, রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার মানে লাস্ট থেকে আসতে হবে, স্কোয়ার প্রথমে করতে হবে, তারপরে করতে হবে মিন, মিন মানে কি গড়, তারপরে করতে হবে কি রুট। বোঝা গেল? দেখ এইখানে অনেক সময় এটাকে না ভি বলে কি লেখে 12 লেখে অ্যাভারেজ কে, আবার অনেক সময় ভি লেখে এরকমও লেখে, এগুলো কিন্তু সবই অ্যাভারেজের সাইড। বোঝা গেল? যেখানে আমি লিখে রেখেছি, তুই চাইলে সাইডে সাইডে এগুলো লিখতে পারিস। এই যে যে ব্র্যাকেট দেওয়া এরকম টাইপের, এটাও অ্যাভারেজ বোঝায়, এটাকেও অ্যাভারেজ বোঝায়। ঠিক না? কি বলছে রুট মিন স্কোয়ার। তো ভি আরএমএস কে আমি কি লিখতে পারি, রুট, প্রথমে কি করতে হবে স্কোয়ার, স্কোয়ার করলাম। ঠিক আছে, স্কোয়ার, স্কোয়ার করে তার আমি কি করলাম অ্যাভারেজ, সেই অ্যাভারেজ করে করলাম রুট, এরকম লেখা যায়। স্কোয়ার, প্রথমে স্কোয়ার, স্কোয়ার করে এরকম ব্র্যাকেট দেওয়া মানে কি হলো কি স্কোয়ারের অ্যাভারেজ, আর আবার রুট। কেউ এটাও লিখতে পারে স্কোয়ার করলাম, করে দিলাম বার, মানে কি স্কোয়ারের হলো অ্যাভারেজ, তাকে করতে পারি কি রুট, এটা লেখা যেতে পারে। এরকমও লিখতে পারে রুট, প্রথমে কি দেখ স্কোয়ার, V1 এর স্কোয়ার, V2 স্কোয়ার, V3 স্কোয়ার, Vn এর স্কোয়ার ডিভাইডেড বাই n। তাহলে এগুলো কি হলো স্কোয়ারের কি হলো অ্যাভারেজ, স্কোয়ারের অ্যাভারেজ করার পরে আমি কি করেছি রুট। এর উত্তর কত আসবে, √3RT/m, 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 রুট মিন স্কোয়ার 3RT, √3RT/m, ক্যাপিটাল এম। কেমিস্ট্রিতে পড়েছিস, ছিল এগুলো। ঠিক আছে, √3RT/m। তো ভিআরএমএস এর আমি আরেকটা ফর্মুলা এখানে বানিয়ে দিচ্ছি, √3RT/m। একে আমাকে করতে হবে কিছু একটা ফরম্যাটে, আমি করছি দেখ প্রথমে। আচ্ছা বল √3 বলতো পিভি ইজিক্যালস টু এনআরটি হয়, তবে এখানে আমি ক্যাপিটাল এম নিয়েছি, মানে কি মোলার মাস। মোলার মাস মানে কি 1 মোলের ভর, থাকে না 1 মোলের ভর মানে কি এন কত 1, এন 1 ধরা মানে আমি পিভির জায়গায় কত লিখবো 8টি, তার মানে 8টির জায়গায় আমি পিভি লিখতে পারি।
আরটির জায়গায় আমি পিভি লিখতে পারি, পিভি বাই ক্যাপিটাল এম। ওকে, পিভি বাই ক্যাপিটাল এম। তারপরে আমি লিখলাম 3p বাই এম, তো নিচে আছে ভি কে তার আবার নিচে নিয়ে চলে গেলাম, ভরকে আয়তন দিয়ে ভাগ করছে, কি আসবে? ঘনত্ব। তাহলে কি হবে? রুট ওভার 3p বাই রো, রুট ওভার 3p বাই রো। চলো লিখে দে, সময় দিচ্ছিলে। তাহলে কি হলো? ভি আর এম এস এর মান তোরা এখানেও লিখতে পারতিস, এখানেও লেখা যেত কিনা, রুট ওভার 8p বাই পাই রো, রুট ওভার 8p বাই পাই রো। মানে সোজা কথা বলতে গেলে আরটি বাই এম কে পি বাই রো দিয়ে রিপ্লেস করা যেতে পারে। আরটি বাই রো কে আমরা আরটি বাই এম কে, যেখানে যেখানে আরটি বাই এম আছে, আরটি বাই এম আছে, সেখানে আমি পি বাই রো দিয়ে রিপ্লেস করতে পারি, এরকম করে ক্যালকুলেশন করি। তাহলে গড় বর্গবেগের বর্গমূল হলো, গড় বর্গবেগের বর্গমূল হলো। গড় বর্গবেগের বর্গমূলের সংজ্ঞা কি হতে পারে? সংজ্ঞা তোরা লিখতে পারবি যে কোনো গ্যাসীয় কণাগুলির বেগের বেগের বর্গ করে তার গড় নির্ণয় করে সেই গড় মানের রুট নিলে বা বর্গমূল নিলে সেটাই হবে কি? গড় বর্গবেগের বর্গমূল। ঠিক আছে, লিখতে পারবি, লেখা যাবে কোনো গ্যাসের কণাগুলির বেগের বেগের বর্গ করে সেই বর্গগুলোর, সেই বর্গ মানগুলোর গড় করার পরে সেই গড় মানের কি করব না, বর্গমূল নিলে কি হবে? রুট মিন স্কয়ার। ঠিক আছে, হলো। নেক্সট আসবে, তারপরে লেখ সর্বোচ্চ সম্ভাব্য গতিবেগ, সর্বাপেক্ষা সর্বোচ্চ সম্ভাব্য গতিবেগ, সর্বোচ্চ সম্ভাব্য গতিবেগ, সর্বোচ্চ সম্ভাব্য গতিবেগ, সর্বোচ্চ সম্ভাব্য গতিবেগ। আমি তাহলে এইখানে লিখে রাখছি কি, শুধু ভি অ্যাভারেজ, তারপরে লিখলাম কি ভি আর এম এস রুট ওভার 3RT বাই শুধু এম, 3RT বাই শুধু এম। এবারে লিখছে কি সর্বোচ্চ সম্ভাব্য গতিবেগ, পাই এখানে থাকবে না, এখানে পাই থাকবে না। ঠিক আছে, কেবলমাত্র অ্যাভারেজে পাই থাকবে, আরএমএস এ থাকবে না, এবং সর্বোচ্চ সম্ভাব্য গতিবেগেও পাই থাকবে না। ঠিক আছে, লেখ সর্বোচ্চ সম্ভাব্য গতিবেগ, মানে কি না, মোস্ট প্রবাবল, মোস্ট প্রবাবল ভেলোসিটি বলতে পারি, স্পিড বলতে পারি, অসুবিধা নেই। মোস্ট প্রবাবল ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি মানে কি? ধর আমি তোকে বললাম তোদের ক্লাসে 100 জন পড়ে, তোদের ক্লাসে 100 জন পড়ে, তার মধ্যে হচ্ছে কি, আমি বেশি কিছু ভেরিয়েশন নিচ্ছি না, আমি বললাম 40 জন পেয়েছে কত, 60 করে পেয়েছে, বাকি 10 জন পেয়েছে কত, ধরো হচ্ছে কি 50 করে পেয়েছে, বাকি 15 জন পেয়েছে ধরো 70 করে, বাকি 15 জন পেয়েছে কত, ধরো আহ বাকি 15 জন পেয়েছে ধরো 75 করে, এরকম করে আমি নাম্বার বলছি। হ্যাঁ, আর কতজন, 50, 15, 30, 40, 80 হয়েছে, আর 20 জন, আর 20 জন হচ্ছে কত, ধরো পেয়েছে 80। ঠিক আছে, 20 জন পেয়েছে 80। এখানে আমি যদি বলি সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে, 60 পেয়েছে, কারণ কি 40 জন কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক পেয়েছে কত, 60। তাহলে 60 হচ্ছে কি মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে কি বলবো, কোনো গ্যাস পাত্রে থাকা সবচেয়ে বেশি সংখ্যক কণা যে গতিবেগে চলে সেটাই হচ্ছে কি সর্বাপেক্ষা সম্ভাব্য গতিবেগ। তাহলে কোনো গ্যাস পাত্রে যে বেগের, কোনো গ্যাস পাত্রে যে বেগের, কোনো গ্যাস পাত্রে যে বেগের, কোনো গ্যাস পাত্রে যে বেগের অণুর সংখ্যা সবচেয়ে বেশি, কোনো গ্যাস পাত্রে যে বেগের অণুর সংখ্যা সবচেয়ে বেশি, কোনো গ্যাস পাত্রে যে বেগের অণুর সংখ্যা সবথেকে বেশি, তাকে সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ বলে, তাকে সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ বলে, তাকে
সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ বলে। কোনো গ্যাস পাত্রে যে বেগের অণুর সংখ্যা সব থেকে বেশি তাকে সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ বলে। বেশ হলো। এই যে সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ, যেটাকে আমরা কি বলছি, ভি মোস্ট প্রবাবল, মানে এমপি বলছি, মোস্ট প্রবাবল। ভি এমপি কত হবে না, √2RT/m। এগুলোর না তো তোদের কোনো ডেরিভেশন আছে, করারও প্রয়োজন নেই, কেন কি তোদের শুধু ফর্মুলা বেসিসে কোশ্চেন, এবং তোদের হচ্ছে কি না স্বাধীনতার মাত্রা যেগুলো সেগুলো আছে, তোদের কিন্তু বেশি হচ্ছে কি ফর্মুলা এবং এর অ্যাপ্লিকেশন পড়তে হবে। ঠিক আছে, তো দেখ এখানে আমি যদি বলি যে সিকোয়েন্স অনুযায়ী সাজাও, সিকোয়েন্স অনুযায়ী সাজালে কি হবে, দেখ এখানে প্রথমে আসবে কি না ভি আরএমএস, ঠিক আছে, ভি আরএমএস গ্রেটার দেন, ঠিক আছে, ভি অ্যাভারেজ গ্রেটার দেন ভি মোস্ট প্রবাবল। অ্যাকচুয়ালি কেন হচ্ছে, দেখ এখানে আছে কত, দেখ ভি আরএমএস মানে কত, √3RT/m, মানে RT/m সবার কাছে আছে, √8RT/m। কথা হচ্ছে যে সবার কাছে কিন্তু √8RT/m আছে। দেখ এর কাছে আছে কত, এই RT/m এর কাছে আছে কত, 3। RT/m এর কাছে আছে কত, 3। আর এখানে RT/m এর কাছে আছে কত, 8/π। 8কে পাই দিয়ে ভাগ করে দেখ, 3-এর থেকে কম আসবে বা 2-এর থেকে বেশি আসবে। তাহলে কি হচ্ছে, এটা তোরা কিরকম মনে রাখতে পারিস, RAM, রাম বলে মনে রাখতে পারিস। ঠিক আছে, হ্যাঁ, RAM, ঠিক আছে, রাম বলে মনে থাকতে পারে। হলো। তাহলে যদি আমি একটা গ্রাফ করি, এরকম গ্রাফ আসবে, সব থেকে বেশি কি হবে, সব থেকে বেশি হবে ভি আরএমএস, তার থেকে একটু কম হবে কি, অ্যাভারেজ, একই না, ভি অ্যাভারেজ, তার থেকে আর একটু কম কি হবে, ভিএমপি। এরকম গ্রাফ, ঠিক আছে। এটা হচ্ছে কি ম্যাক্সওয়েলের বেগ বন্টন অনুসংখ্যা। যদি আমি মানের দিক দিয়ে বলি, আচ্ছা তোদের বইতে যে গ্রাফ আছে, আমি কি করেছি, এটা আমি মানের হিসাবে করেছি এটা গ্রাফ, ঠিক আছে। আমি এটা হচ্ছে কি না বেগের মান, আচ্ছা এরকম নয়, দাঁড়া 1 মিনিট, আমি মানের দিক দিয়ে বলেছি, গ্রাফ হচ্ছে কি বেগ বন্টন, তোদের বইতে যেটা আছে সেটা বলছি। এটা আমি মান, আচ্ছা এরকম কোনো গ্রাফ তাহলে করার দরকার নেই যে আরএমএস এর মান সব থেকে বেশি আর অ্যাভারেজের মান হচ্ছে কি তার থেকে কম, আর মোস্ট প্রবাবল এর মান তার থেকে কম। এখানে গ্রাফ যেটা বলছে, 1 মিনিট আমি বলে দিচ্ছি। গ্রাফ হচ্ছে, আচ্ছা এটা আগে লিখেছি সবাই, এদিকে আসছে, এটা আগে লিখেছি সবাই, হ্যাঁ। এখানে একটা সাইড নিয়েছে কি, একটা সাইড হচ্ছে কি অণুর সংখ্যা, ঠিক আছে, অণুর সংখ্যা, যেটা হচ্ছে কি লেখ এখানে ম্যাক্সওয়েল বেগ বন্টন, ম্যাক্সওয়েল বেগ বন্টন, ম্যাক্সওয়েল বেগ বন্টন, ঠিক আছে। তো এটা হচ্ছে কিনা অণুর সংখ্যা, আর এদিকে আছে কি না অণুর সংখ্যা, এদিকে আছে কি অণুর বেগ, অণুর সংখ্যা, এদিকে আছে অণুর বেগ। গ্রাফ এরকমই হচ্ছে, এরকমই, ঠিক না। তো বলা হচ্ছে যে সব থেকে বেশি সংখ্যক অণু কোন বেগে চলছে, সব থেকে বেশি সংখ্যক অণু, মোস্ট প্রবাবল, সব থেকে বেশি সংখ্যক অণু কোন বেগে চলছে, মোস্ট প্রবাবল। এটা হচ্ছে কত না, ভিএমপি, যেটা বলছি সব থেকে বেশি সংখ্যক অণু কোন বেগে চলছে, মোস্ট প্রবাবল, ঠিক আছে। তার থেকে কম সংখ্যক অণু চলছে কি, অ্যাভারেজ, যেটা ভি অ্যাভারেজ, যে গতিবেগে বেশিরভাগ মানে এর থেকে মানে কম সংখ্যক অণু চলছে, এবং তার থেকে কমে চলছে কি না আরএমএস, ভি আরএমএস।
মানে সব থেকে কম সংখ্যক অণু বেগ, যেটা আমি যদি বলি আরএমএস গতিবেগের সঙ্গে সমান, সব থেকে কম সংখ্যক অণু। সব থেকে বেশি সংখ্যক অণুর গতিবেগ যেটাই, সেটাই তো আমরা কি বলছি, মোস্ট প্রবাবল। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর কি আছে, অণুর সংখ্যা, আর এক্স অক্ষ বরাবর আছে কি, অণুর বেগ। অণুর বেগ, সব থেকে বেশি সংখ্যক অণু যে বেগ, সেটা হচ্ছে কি মোস্ট প্রবাবল। তার থেকে কম সংখ্যক অণু চলছে গড় গতিবেগের যে মান, সেই মানে, এবং সব থেকে কম সংখ্যক অণু চলছে কি আরএমএস যে গতিবেগের মান, সেই মানে। ঠিক আছে, হলো। বেশ, এত পর্যন্ত আমাদের হলো। এরপরে বল দুটোর যদি আমি যদি সবার অনুপাত বলি, ভি আরএমএস রেশিও ভি অ্যাভারেজ রেশিও ভি মোস্ট প্রবাবল, কি আসবে দেখ, √3 RT/m অনুপাত √8 RT/πm অনুপাত √2 RT/m। তো সবার থেকে √8/m √8/m সব কেটে গেলে কত হবে, √3 অনুপাত √8/π অনুপাত অনুপাত আসছে। এটা এটা একটা অনুপাতে কোশ্চেন হতে পারে যে তিনটে বেগের অনুপাত কি হবে দেখাও, লেখা যেতে পারে, হ্যাঁ কি না, লেখা যেতে পারে। ঠিক আছে, হলো। বইতে পেজ নাম্বার 393-তে উদাহরণের 5টা কোশ্চেন আছে। বইতে পেজ নাম্বার 393-এ 5টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেনই করতে হবে। ঠিক আছে, উদাহরণের যে অঙ্কগুলো আছে। তারপরে পেজ নাম্বার 395-তে 5টা কোশ্চেন আছে, 5টাই করতে হবে। বোঝা গেল? কোশ্চেনগুলো কিচ্ছু নেই, শুধু ফর্মুলা পুট করতে হবে, অঙ্ক করতে হবে, শুধু ফর্মুলা পুট করতে হবে, অঙ্ক করতে হবে। ঠিক আছে, আমি একটা অঙ্ক নিচ্ছি, একটা অঙ্ক। পেজ নাম্বার 395-তে উদাহরণ 1। ঠিক আছে, পেজ নাম্বার 395-তে উদাহরণ 1 সবার লেখা হয়ে গেছে। আমি একটা কোশ্চেন নিচ্ছি, বাকি কোশ্চেন বাড়িতে করবি। পেজ নাম্বার 395 বলছে, স্থির চাপে কোন উষ্ণতায় নাইট্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূলের মান প্রমাণ চাপ ও উষ্ণতার মানের দ্বিগুণ হবে। কি বলছে শোন আগে, বলছে স্থির চাপে কোন উষ্ণতায়, তাহলে চাপ লিখে দে আগে, চাপ হচ্ছে কি কনস্ট্যান্ট, এরকম লিখ, পি কনস্ট্যান্ট। যখন কোশ্চেন করা হচ্ছে ডেটা লিখবি পি কনস্ট্যান্ট। হলো, বলছে স্থির চাপে কোন উষ্ণতায়, মানে টি জিজ্ঞেস করছে, কোন উষ্ণতায় নাইট্রোজেন অণু, এখানে নাইট্রোজেন অণু দিয়েছে মানে কি N2, N2-র মলিকিউলার মাস কত হয় বল, নাইট্রোজেনের হচ্ছে কত, দেখ এখানে 7, এখানে 14, তো নাইট্রোজেনের 14 2 28 হবে, তাহলে এম কত 28, নাইট্রোজেনের কত হচ্ছে 28। তাহলে বলছে চাপ কনস্ট্যান্ট হচ্ছে কোন উষ্ণতায় নাইট্রোজেনের গড় বর্গবেগের বর্গমূলের মান, মানে ভিআরএমএস গড় বর্গবেগের বর্গমূলের মান প্রমাণ চাপ ও উষ্ণতার মানের দ্বিগুণ হবে। প্রমাণ চাপ মানে কোন উষ্ণতায়, মানে ভিআরএমএস এক টি, আমি বলে দিচ্ছি টি, সমান কি হবে, প্রমাণ চাপ ও উষ্ণতার মানের দ্বিগুণ। প্রমাণ চাপ ও উষ্ণতার মানের দ্বিগুণ বলতে কি, প্রমাণ চাপ এবং উষ্ণতায় যে ভিআরএমএস ছিল তার দ্বিগুণ। তাহলে আমি কি লিখবো, ভিআরএমএস অ্যাট, বল প্রমাণ উষ্ণতা কোনটা, প্রমাণ চাপ এসটিপি পড়েছিস তো, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার কোনটা, 0°C, প্রেসার কোনটা 1 অ্যাটমসফিয়ার। এখানে প্রেসার কনস্ট্যান্ট বলেছে, প্রেসার নিয়ে কোনো কাজ নেই এখানে, তো এটা হচ্ছে কত, 0°C। ক্লিয়ার? বেশ, তো এখানে আমি কি লিখবো, এটা কিন্তু দ্বিগুণ, এই তো কথা, তাই না? এখান থেকে কি হবে, দেখ রুট ওভার কত আসবে, ভিআরএমএস করছি,
আরএমএস এর কত 3 বাই এম, 3 বাই এম ফর্মুলা লিখলাম। আচ্ছা 2 ইন্টু এখানে কি লিখবো √3 তবে টি এখানে কত লিখবো 273 একদম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হচ্ছে 273, এখানে উষ্ণতা লিখবো কত 273 ডিভাইডেড বাই এম। বলতো নাইট্রোজেনের এম আর এম কেটে যাবে না, দু সাইড থেকে কেটে যাবে, তো আমি এক চান্সে লিখলাম কত হবে, আর রুটের ভেতরে 3r/m, রুটের ভেতরে 3r/m চলে যাবে, তাহলে থাকবে কত √t সমান কত হবে এটা 2 × √273, উভয় পক্ষে স্কোয়ার করে দে, তাহলে টি কত হবে, এটা হয়ে যাবে 4 আর এর রুট উঠে যাবে 273, মানে 4 × 3 = 12, হাতে থাকছে 1, 7 × 4 = 28, 29, 2 4 2 8, 2 10 কেলভিন, 1092 কেলভিন। 1092 কেলভিনকে তুই সেন্টিগ্রেডে করতে পারিস 1092 - 273 ডিগ্রি সেন্টিগ্রেড। বল কোশ্চেন কিছু ছিল, করা যাবে কিনা? করা যাবে, ঠিক কিনা বল, কোশ্চেন করা যাবে কিনা? আমি একটা কোশ্চেন দিচ্ছি, লিখবি যে একটু আলাদা টাইপের কোশ্চেন দিচ্ছি, চ্যাপ্টার শেষের মাথায়, বেশি কিছু নেই আর, ঠিক আছে? আমি একটা কোশ্চেন দিচ্ছি, লিখবি সবাই। হুম, লেট 300 কেলভিন উষ্ণতায় অক্সিজেনের 300 কেলভিন উষ্ণতায় অক্সিজেনের, আমি একটা কোশ্চেন দিচ্ছি, 300 কেলভিন উষ্ণতায় অক্সিজেনের অক্সিজেন অণুর 300 কেলভিন উষ্ণতায় অক্সিজেন অণুর 300 কেলভিন উষ্ণতায় অক্সিজেন অণুর আরএমএস বেগ হলো 300 কেলভিন উষ্ণতায় অক্সিজেন অণুর 300 কেলভিন উষ্ণতায় অক্সিজেন অণুর আরএমএস বেগ হলো অ্যাভারেজ, মানে গড় বেগের √α+5/α গুণ, তবে আলফার মান কত? এখানে পাই তুই নিতে পারিস, পাই সমান 22/7 দেওয়া আছে, এটা কোশ্চেন বলেছে 300 কেলভিন উষ্ণতায় অক্সিজেন অণুর আরএমএস বেগ হলো গড় বেগের √α+5/α গুণ। কিছু নেই, করা যাবে, দেখ মান বসিয়ে দে, আরএমএস মানে কত হবে √3RT/m, √α+5/α, এভারেজ কত হবে √8RT/m। বল কি করা উচিত? উভয় পক্ষে স্কোয়ার করলে কি আসবে? আমি ঠিক লিখেছি এভারেজ, হ্যাঁ ঠিকঠাকই আছে, উভয় পক্ষে স্কোয়ার করে দিলে এ হয়ে যাবে 3RT/m, এ হয়ে যাবে α+5/α, এ হয়ে যাবে 8RT/m, একদম 8RT/m। এখান থেকে RT/m পুরোপুরি যাচ্ছে, তাহলে থাকছে কত, এটা হচ্ছে কত না 3 α+5/α, এটা হচ্ছে কত 8, পাই মানে কত 22/7, উপরে চলে যাবে 7, 4 দিয়ে কাটতে 2 দিয়ে কাটতে পারি, 2 4 8, 2 11, তাহলে কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে 3 α+5/α, হয়ে যাবে কত 28/11, তো হয়ে যাবে ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে 11α × 3 মানে 33α সমান কত হয়ে যাবে 28α
28 আলফা প্লাস 5 গুণ 28, এটা থাকলো এরকম করে। 33 থেকে 28 গেলে কত হবে? 13 থেকে 8 গেলে 5, 5 আলফা সমান 5 গুণ 28, তাহলে আলফা সমান কত হচ্ছে? 28। উত্তর আলফা সমান 28। পরে যাবে বল। পরের দিন ছুটি নয় কিন্তু, এখনো আছে। কি বলছি, যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো সবাই বাড়িতে করবি। এবার লেখ, হেডিং লেখ, গ্যাসের মোট শক্তি, গ্যাসের মোট শক্তি নির্ণয়। এবার হেডিং লেখ, গ্যাসের মোট শক্তি নির্ণয়। গ্যাসের মোট শক্তি নির্ণয়, গ্যাসের মোট শক্তি নির্ণয়, গ্যাসের মোট শক্তি নির্ণয়। গ্যাসের স্থিতি শক্তি কত ছিল? 0। গ্যাসের স্থিতি শক্তি কত ছিল বল? 0। গ্যাসের তাহলে মোট শক্তি কি ছিল? গতিশক্তি। তাহলে গতিতত্ত্ব অনুযায়ী গ্যাস অণুগুলির স্থিতি শক্তি সমান 0। গতিতত্ত্ব অনুযায়ী গ্যাস অণুগুলির, গতিতত্ত্ব অনুযায়ী গ্যাস অণুগুলির স্থিতি শক্তি হলো 0। গতিতত্ত্ব অনুযায়ী গ্যাস অণুগুলির স্থিতি শক্তি হলো 0। গতিতত্ত্ব অনুযায়ী গ্যাস অণুগুলির স্থিতি শক্তি হলো কি? 0। পূর্ণচ্ছেদ। অর্থাৎ অণুগুলির সব শক্তি হলো গতিশক্তি, অর্থাৎ অণুগুলির সব শক্তি হলো কি? গতিশক্তি। তাহলে এখানে লিখবো কি? ই সমান, ই সমান, ই সমান কি লিখছি? দেখ মিনিট। ই সমান, এখান থেকে আমি লিখবো কি? যে একটা একটা কণার আমি গতিশক্তি লিখছি। ই সমান হাফ এম, হাফ এম v1 স্কোয়ার প্লাস হাফ এম v2 স্কোয়ার, হাফ এম v3 স্কোয়ার প্লাস হাফ এম vn স্কোয়ার। শোন, প্রত্যেকটা কণার ভর কিন্তু সমান। কেন? আমি যদি বলি নাইট্রোজেন, নাইট্রোজেনের প্রত্যেকটা অণুর ভর কি হবে? সমান, নাকি না? নাইট্রোজেনের প্রত্যেকটা অণুর ভর সমান হবে, কিন্তু প্রত্যেকটা কণার গতিবেগ আলাদা আলাদা হচ্ছে। তো বল, এখান থেকে কি কমন আসবে? হাফ এম কমন নিলে কি হবে? v1 স্কোয়ার, v2 স্কোয়ার, v3 স্কোয়ার, vn স্কোয়ার। এত পর্যন্ত ঠিক আছে? একদম। প্রত্যেকটা কণার আমি গতিশক্তি যোগ করে করে কি করেছি? প্রত্যেকটা কণার গতিশক্তি যোগ করেছি, করলে কি হবে? মোট শক্তি, কেন কি স্থিতি শক্তি তো 0। এবারে এইখান থেকে আমাকে বল, এখান থেকে আমাকে বল যে আমি ধরে নিচ্ছি যে এখানে কণার সংখ্যা কত? কণার সংখ্যা হচ্ছে কত? n। কণার সংখ্যা হচ্ছে স্মল n, কণার সংখ্যা স্মল n। বল, ভি আর এম এস যে ছিল সেখানে কি রকম লেখা ছিল? রুট ওভার, রুট ওভার কি লেখা ছিল? রুট ওভার, এখান থেকে ছিল যে v1 স্কোয়ার, v2 স্কোয়ার, vn স্কোয়ার বাই n, ছিল কি না? ছিল। তো দেখ, আমি যদি বলি প্রথম, আমি যদি v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস vn স্কোয়ার এই পার্টটা চাই, তাহলে আমার প্রথমে কি করা উচিত? একে প্রথমে স্কোয়ার করে দেওয়া উচিত। স্কোয়ার করে কি করে দেওয়া উচিত? n দিয়ে গুণ করে দেওয়া উচিত। তার মানে হাফ m তো আছে এখানে, এ হয়ে যাবে কি না? ভি স্কোয়ার আর এম এস সঙ্গে কি হবে? n গুণ হবে। সঙ্গে কি গুণ হবে? n গুণ হবে। n হলো কি? কণার সংখ্যা, আর স্মল m হচ্ছে কি? একটা কণার ভর। তাহলে আমি ধরে বললাম একটা কণার ভর হচ্ছে 2 গ্রাম।
কণার সংখ্যা আছে 20টা, তাহলে 20 ইন্টু 2 মানে 40 গ্রাম কি বোঝাচ্ছে? মোট ভর। মোট ভর এটা হলো হাফ ক্যাপিটাল এম, আমি আগে কিন্তু নিয়েছিলাম কি আণবিক ভর বলে, এই জন্য আমি এখানে লিখবো কি এম টোটাল বলে লিখবো, ইন্টু ভি আর এম এস এর স্কয়ার। তাহলে টোটাল এনার্জি যেটা গ্যাসের, গ্যাসের যে মোট শক্তি, গ্যাসের মোট শক্তি হচ্ছে কি না, গ্যাসের মোট গতি শক্তি, সেই মোট গতি শক্তি কি হচ্ছে, গতি শক্তির ফর্মুলা আমরা কি জানি, হাফ এম ভি স্কয়ার। তবে এখানে হাফ এম কত, হাফ এম মানে এখানে হচ্ছে কি, এম মানে এখানে হচ্ছে এম টোটাল, এম মানে এখানে কি হচ্ছে এম টোটাল, মানে গ্যাসের যে মোট ভর সেটাই। আর ভি এর স্কয়ার বলতে কোন ভি নেব, আর এম এস। আগে পর্যন্ত ঠিক আছে? বল একে আমি একটু চেঞ্জ করছি, কি চেঞ্জ করছি বল, আর এম এস যে বলেছিলাম তার ফর্মুলা কি ছিল, দেখ আমি কি কি লিখছি শোন, ই সমান হাফ এম টোটাল ইন্টু কি হচ্ছে ভি আর এম এস এর স্কয়ার, মনে থাকবে? আচ্ছা এবার বল ভি আর এম এস এর ফর্মুলা কি ছিল, √3 RT/ক্যাপিটাল এম, অথবা ছিল √3 RT/m কে লিখেছিলাম P/ρ, তাই তো লিখেছিলাম। তো বল স্কয়ার করলে কি কি আসতে পারে এখানে, এটা হতে পারে কি, এটা হতে পারে হাফ এম টোটাল, হাফ এম টোটাল, হাফ এম টোটাল ইন্টু আর এম এস এর স্কয়ার, মানে কি হবে 3 RT/ক্যাপিটাল এম হতে পারে, এটা কি 3 RT/ক্যাপিটাল এম, এটা একটা লেখা যেতে পারে। আর কি লেখা যেতে পারে সব থেকে বেটার, যেটা হাফ এম টোটাল, এখানে লিখতে পারি 3P/ρ, 3P/ρ রুট ওভার, ঠিক আছে 3P/ρ। এবারে বল হাফ, বল আমি যদি বলি যে রো মানে কি, এম টোটাল, মানে মোট ভরকে আয়তন দিয়ে ভাগ করলে যা হয়, তাহলে ভি মানে কি হবে, এম টোটাল বাই কি হবে, রো, তাই না, এম টোটাল বাই রো, ঠিক আছে না? হ্যাঁ, এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে 3/2, তিনটা নিয়েছিলাম 3/2, এম টোটাল বাই রো কে কি লিখতে পারি, ভি, তাহলে পিভি লিখতে পারি, 3/2 পিভি লিখতে পারি, 3/2 পিভি। আচ্ছা 3/2 পিভি, 3/2 পিভি কে আমি লিখতে পারি 3/2, কি লিখতে পারি, 3/2 পিভি কে লিখতে পারি 3/2 8টি, পিভি সমান 8টি, পিভি সমান 8টি, ঠিক না, 3/2 8টি। দেখ তো আমি যদি বলি এখান থেকে 3/2 8টি আসতো না, এসে যেত যদি আমি একে বলি দিই 1 মোলের ক্ষেত্রে, 1 মোলের ক্ষেত্রে এম টোটাল মানেই তো আণবিক ভর, কেটে যেত না? এইখানে যদি আমি লিখি যে 8টির জায়গায়, 8টির জায়গায় মানে 8টির জায়গায় আমি যদি লিখে দিই কি, দেখ 8টি তো আছে, এইটা আমি যদি বলি 1 মোলের ক্ষেত্রে, 1 মোলের ক্ষেত্রে, তাহলে কি হবে, 1 মোলের ক্ষেত্রে এম টোটাল মানেই তো আণবিক ভর, তাহলে এম আর এম কেটে যেত। তো আমরা এখান থেকে কি মনে রাখছি যে ই কি হচ্ছে, ই হচ্ছে 3/2 8টি, ই হচ্ছে কি 3/2 8টি। আচ্ছা এটা কার ক্ষেত্রে আমরা নিচ্ছি, 3/2 8টি হচ্ছে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে, মানে আমি আলটিমেট ই যেটা শক্তি বার করেছি এটা কার, 1 মোল গ্যাসের ক্ষেত্রে, 1 মোল গ্যাসের মোট শক্তি, হ্যাঁ কি না? আচ্ছা 1 মোল গ্যাসে কটা অণু আছে, কটা কণা আছে 1 মোল গ্যাসে, অ্যাভোগাড্রো সংখ্যা, হ্যাঁ কি না? 1 মোল গ্যাসে কটা অণু আছে বা কটা কণা আছে, অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর শক্তি হলো এটা, তাহলে একটা অণুর শক্তি কত, একটা অণুর শক্তিকে আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব, হ্যাঁ কি না? তাহলে কি লিখবো, এন এ মানে হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যক, এন এ সংখ্যক অণুর শক্তি 3/2 8টি, 3/2 8টি মনে থাকবে,
অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে একটি অণুশক্তি কত হবে? 3/2 8টি বাই অ্যাভোগাড্রো সংখ্যা। গ্যাসের সর্বজনীন যে গ্যাস ধ্রুবক তাকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে আসে কি? বোল্টজম্যান কনস্ট্যান্ট, কেবি। বোল্টজম্যান কনস্ট্যান্ট কোথাও শুনেছিস? বোল্টজম্যান কনস্ট্যান্ট কেবি হচ্ছে কি? বোল্টজম্যান কনস্ট্যান্ট। কেবি সমান বোল্ট, BOLTZ, বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট হচ্ছে কি না অ্যাভোগাড্রো সর্বজনীন গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে যা হয়। তাহলে বল, গ্যাস অণুর একটি কণার গতিশক্তি কত হচ্ছে? 3/2 কেটি। গ্যাস অণুর একটি কণার গতিশক্তি কত হচ্ছে? 3/2 কেটি। গ্যাস অণুর, বারবার বলছি, গ্যাস অণুর একটি কণার গতিশক্তি হচ্ছে 3/2 কেটি। 3/2 কেটি, ঠিক আছে? এবার কি বলছি শোন, এই যে একটি অণুর গতিশক্তি বলছি 3/2 কেটি, এবার আসবে কি স্বাধীনতার মাত্রা কি? আমি বলেছি এখানে কণা, ঠিক আছে? এরপরে আমরা আসবো কি স্বাধীনতার মাত্রা। অ্যাকচুয়ালি একটা কণা যদি হয় তার স্বাধীনতার মাত্রা কত হয়? 3। কত হয়? 3। একটা কণা যদি হয়, কণা বলেছি, একটা কণা যদি হয় তার স্বাধীনতার মাত্রা কত হয়? 3। তাহলে বল, যে কণার স্বাধীনতার মাত্রা 3 তার গতিশক্তি হচ্ছে 3/2 কেটি। আর কি বলা হচ্ছে, যে কোনো কণার গতিশক্তি যত স্বাধীনতার মাত্রা হবে তাতে সমানভাবে বন্টিত হয়। মানে কি? মানে কারোর যদি 5টা স্বাধীনতার মাত্রা হয়, মানে স্বাধীনতার মাত্রা 5 হয়, তাহলে তার শক্তি হবে কত না ওই মোট শক্তিটা 5 ভাগে ভাগ হয়ে যাবে, প্রত্যেকটাতে সমান সমান। তাহলে এই কণার, একটা কণার স্বাধীনতার মাত্রা আমরা বলছি কি 3। কিভাবে আসছে আমি বলছি, এর গতিশক্তি হচ্ছে 3/2 কেটি। তাহলে একটা একটা স্বাধীনতার মাত্রাতে গতিশক্তি কত ছিল? হাফ কেটি, হ্যাঁ কি না? একটা একটা স্বাধীনতার মাত্রাতে গতিশক্তি কত ছিল? হাফ কেটি। যদি বলে কোনো কোনো স্বাধীনতার মাত্রা 7, তাহলে তার গতিশক্তি কত হবে? 7/2 কেটি। বুঝা যাচ্ছে কি? তাহলে এবার লেখ স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা বলে লেখ হেডিং, স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা। এই যে একটা জিনিস থেকে গেছে এখানে, একটা জিনিস থেকে গেছে। এই যে আমি টোটাল গতিশক্তি বার করেছি না, ই সমান 3/2 8টি, ধরো আমি ধরে নিচ্ছি 3/2 8টি, এইটা। বল, আর তো ধ্রুবক, তাই না? টি যদি শূন্য হয়ে যায়, টি যদি শূন্য হয়ে যায়, তাহলে টি যদি শূন্য হয়ে যায়, বলতো গতিশক্তি কত হয়ে যাবে? 0। এখান থেকে পরম উষ্ণতার সংজ্ঞা পাওয়া যেতে পারে। যে উষ্ণতায় কোনো পদার্থের মোট গতিশক্তি কি হয়ে যায়? 0, তাকে বলে পরম শূন্য উষ্ণতা। একবার এটা বই থেকে পড়ে নিবি, পেজ নাম্বার 395-তে আছে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা। বইতে জাস্ট দাগ মেরে নে, এখানে ছোট্ট করে লিখে নে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা। পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা তোরা কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে পড়েছিলিস ক্লাস 10-এ, যে কোন উষ্ণতায় গ্যাসের মোট গতিশক্তি 0 হয়ে যায়? কোন উষ্ণতায়? পরম শূন্য উষ্ণতা, তাই না? হ্যাঁ, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের মোট গতিশক্তি কি হয়ে যায়? 0 হয়ে যায়। বেশ, এবারে যেটা আমি হেডিং লিখছি, লেখ স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা। আর বেশি বাকি নেই, কত লাগবে? বড় জোর 5-7 মিনিট লাগতে পারে, ঠিক আছে? লেখ স্বাধীনতার মাত্রা। হেডিং লিখেছিস? কোন বস্তু কণা স্বাধীনভাবে, কোন বস্তু কণা স্বাধীনভাবে, লেখ লেখ কোন বস্তু কণা স্বাধীনভাবে, কোন বস্তু কণা স্বাধীনভাবে, কোন বস্তু কণা স্বাধীনভাবে যে কটি গতির অধিকারী হওয়া সম্ভব, কোন বস্তু কণা স্বাধীনভাবে যে কটি গতির অধিকারী হওয়া সম্ভব তাকে স্বাধীনতার মাত্রা বলে। কোন বস্তু কণা যে কটি, কোন বস্তু কণা, প্রথমে স্বাধীনভাবে ছিল কথাটা, কোন বস্তু কণা স্বাধীনভাবে যে কটি গতির অধিকারী হওয়া সম্ভব
তাকে স্বাধীনতার মাত্রা বলে। কোন বস্তু কণা স্বাধীনভাবে যে কটি গতির অধিকারী হওয়া সম্ভব তাকে স্বাধীনতার মাত্রা বলে। তাকে স্বাধীনতার মাত্রা বলে। ঠিক আছে, বেশ। এবার আমরা স্বাধীনতার মাত্রা কার কত হচ্ছে আমরা জানবো। ঠিক আছে, প্রথমে দেখ, যে কণাগুলো মানে এক পরমাণু, বলছি একটি পরমাণু, আমি ধরো বললাম একটি পরমাণু, এরকম কারা হতে পারে একটি পরমাণু? যেমন ওই হয় না হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো যারা একা একা থাকে। ঠিক আছে, একটি, এখানে আমি লিখছি কি স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রাকে কি দিয়ে ডিনোট করা হয়? এফ দিয়ে, ফ্রিডম এফ। ঠিক আছে, হয়েছে এফ দিয়ে। একটি কণা, কেবলমাত্র একটি কণা, ধরো একটি পরমাণু বলতে কি 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 হতে পারে, যেমন হিলিয়াম হতে পারে, নিয়ন হতে পারে, যেগুলো যেগুলো হচ্ছে কি নোবেল গ্যাস, তাদের ক্ষেত্রে কি হচ্ছে দেখ, একটি কণা কত দিকে যেতে পারে। আমি যদি বলি একটি কণাই নিয়েছে, হ্যাঁ, একটি কণা কি হতে পারে দেখ, এক্স অক্ষ বরাবর যেতে পারে, ওয়াই অক্ষ বরাবর যেতে পারে, ঠিক আছে, জেড অক্ষ বরাবর যেতে পারে, নাকি না? এক্স ওয়াই মানে এর কেবলমাত্র কি হতে পারে, রৈখিক গতি হতে পারে। কণা কিভাবে ঘুরবে একা একা? একটাই তো কণা, কিভাবে ঘুরবে? ও রোটেশন অক্ষ কোথায় হবে? কণা নিজের অক্ষের সাপেক্ষে কি করে ঘুরবে? নিজের অক্ষের সাপেক্ষে রোটেশন হতে গেলে কি করতে হবে? রোটেশন হতে গেলে বস্তুটার কিছুটা সাইজ হতে হবে। পৃথিবী তার নিজের অক্ষের সাপেক্ষে ঘোরে কেন? পৃথিবীর আকার বড়। একটা ফুটবল তার নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে কেন? কি তার আকার বড়। আমরা যদি গতিশক্তির কথা বলি, এখানে আমরা গতিশক্তি চাইছি। রোটেশনের জন্য কাইনেটিক এনার্জি কি আসবে? রৈখিক গতির জন্য কাইনেটিক এনার্জি আসে কত? হাফ এম ভি স্কয়ার। রোটেশনের জন্য কি আসবে? এটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি ট্রান্সলেশনাল। আর কাইনেটিক এনার্জি আমি যদি বলি রোটেশনালের ক্ষেত্রে বলি, তাহলে কি হবে? হাফ আই ওমেগা স্কয়ার। ভরের কৌণিক প্রতিরূপ কি? জড়তা ভ্রামক। বেগের কৌণিক প্রতিরূপ হচ্ছে কি? কৌণিক বেগ। একটা কণার ওটাই অক্ষ, জড়তা ভ্রামক কত আসবে? এম আর স্কয়ার। এম তো ঠিক আছে, আর কত নেব? অক্ষ থেকে এম দূরত্ব কত? 0। তো কণার হচ্ছে নিজের অক্ষের সাপেক্ষে যদি বলি, অ্যাকচুয়ালি কণার কোনো অক্ষও হয় না, আই 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে স্বাধীনতার মাত্রা একটা কণার কত হবে? 3 দিকে গতি, এক্স ওয়াই জেড, 3 হচ্ছে। বোঝা গেল? তাহলে গতি শক্তি কত হবে এখানে? গতি শক্তি কত আসবে? 3/2 কেটি। কেন কি একটা স্বাধীনতার মাত্রার জন্য গতিশক্তি কত হয়? হাফ কেটি। একটা স্বাধীনতার মাত্রার জন্য গতিশক্তি কত হয়? হাফ কেটি। তাহলে 3টে স্বাধীনতার মাত্রার জন্য গতিশক্তি কত হবে? 3/2 কেটি। বেশ। দ্বিপরমাণু অণু, দ্বিপরমাণু অণু যেমন হতে পারে কি? HCl হতে পারে, ঠিক আছে, N2 হতে পারে, Cl2 হতে পারে, H2 হতে পারে, এগুলো দ্বিপরমাণু অণু। এখানে আমি লিখে দিচ্ছি, এখানে হবে কিনা Vx, Vy আর Vz, মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর গতি হতে পারে 3টে। এই কারণে একটি পরমাণু স্বাধীনতার মাত্রা কত হচ্ছে? 3। ঠিক আছে, একটি, কেবলমাত্র একটা কণা, তার স্বাধীনতার মাত্রা কত হচ্ছে? 3। ক্লিয়ার? দ্বিপরমাণু অণু মানে যার কেবলমাত্র দুটো পরমাণু, একই হতে পারে, দুটো আলাদা পরমাণু হতে পারে, ঠিক আছে, N2 হতে পারে, HCl হতে পারে, ঠিক আছে, Cl2 হতে পারে, এগুলো। তো দুটি পরমাণু যখন কোনো অণু গঠন করছে, দুটি পরমাণু, তাদের মধ্যে বন্ধন এরকম আছে, আমি বলতে পারি দুটি পরমাণু যখন অণু গঠন করছে তাদের মধ্যে, ধরো এখানে একটা পরমাণু আছে, এখানে একটা পরমাণু আছে, দুটি পরমাণু, এটা একটা অণু গঠন করেছে, ঠিক আছে, জোড়া তো থাকবে না, বন্ধন, জোড়া বলতে কি বন্ধন, ঠিক আছে। তো হলে কি হবে দেখ, এক্ষেত্রে কি হতে পারে, আমি যদি বলি এক্স অক্ষ বরাবর যেতে পারে পুরোটা এরকম করে, এক্স অক্ষ বরাবর গতি, ওয়াই অক্ষ বরাবর যেতে পারে, আর উপরের দিকে জেড অক্ষ বরাবর যেতে পারে, হ্যাঁ কি না?
তিনটে হলো কি রৈখিক গতি, ঠিক আছে, তিনটে হলো রৈখিক গতি। আচ্ছা ঘুরতে পারে কিরকম ভাবে, এরকম করে ঘুরলে কি হবে, কিছু হবে না, নিজের অক্ষের সাপেক্ষে ঘুরলে কি হবে, আই তো জিরো আসবে, এই জন্য কিন্তু কোনো গতি শক্তি আসবে না এই রোটেশনের জন্য, এটা তো হচ্ছে না, ঠিক আছে। তিনটে রৈখিক গতির জন্য তিনটে রৈখিক গতি শক্তি এসেছিল। এবার আমি বলছি কি ঘুরলে কি কি হতে পারে, ঠিক আছে, এর নিজের অক্ষের সাপেক্ষে ঘুরলে কি আসবে, আই জিরো আসবে, আই জিরো, এটাই অক্ষ, এর উপরেই ভর আছে, আই সমান এম আর স্কোয়ার, এম ঠিক আছে, আর কত হবে জিরো, হবে না কিছু, আই জিরো আসছে। এরকম ভাবে ঘুরতে পারে একটা, এরকম করে ঘুরতে পারে একটা, এটা একটা হতে পারে, আর কি হতে পারে, এরকম ছিল না, সামনের দিকে এরকম ঘুরতে পারে একটা, দুটো, ঠিক আছে, দুটো হতে পারে, তাহলে কি হচ্ছে, দুটো রোটেশনাল হচ্ছে, তাহলে কি হচ্ছে 3+2, 3 কে লিখলাম কি ট্রান্সলেশনাল, আর 2 কে লিখলাম কি রোটেশন, তাহলে মোট কত হচ্ছে 5, তাহলে গতিশক্তি কত আসবে 5/2 কেটি, 5/2 কেটি, ঠিক আছে, 5/2 কেটি, 5/2 কেটি হলো। এরপরে আসবে কি ত্রিপরমাণু অণু, ত্রিপরমাণু, তবে সেই ত্রিপরমাণুর মধ্যে হতে পারে কি তিনটে অণু একদম একই রেখায় হতে পারে, আর সরি তিনটে পরমাণু একই রেখায় হতে পারে, অথবা তিনটে পরমাণু কোণা হতে পারে, কোণ করতে পারে, ঠিক না, তিনটে পরমাণু একই রেখায় হলে আমি বলবো কি রৈখিক, তিনটে পরমাণু যদি কোণ কিছু একটা কোণ করে দেয়, ঠিক আছে, যেমন আমি যদি বলি তিনটে পরমাণু রৈখিক হয়, এরকম কোনটা হতে পারে কার্বন ডাইঅক্সাইড, সি ডবল বন্ড ও ডবল বন্ড ও রৈখিক, তিনটে পরমাণু কোণা করছে কি H2O, ও বন্ড এইচ মনে পড়ে না, NH3, N বন্ড এইচ, এটা তো 4 পরমাণু হয়ে যাচ্ছে, 4 পরমাণু পর্যন্ত আমাদের যায় না, 3 পরমাণু পর্যন্ত, ঠিক আছে, তো ত্রিভুজাকার হতে পারে বা রৈখিক হতে পারে, ঠিক না, তাহলে আমি এখানে লিখলাম কি ত্রিপরমাণু, ত্রিপরমাণু অণু, রৈখিক লিখছি, রৈখিক, রৈখিক ত্রিপরমাণু অণু, যেমন হচ্ছে কি CO2, একটাই নিলাম। আচ্ছা রৈখিক যদি হয় সেই তো আগের মতোই গল্প, একটা পেনের উপর এখানে একজন আছে, একজন আছে, এখানে একজন আছে, নাকি না, সরল লেখায়, তাহলে কি হবে এক্স ওয়াই জেড, ঘুরবে কিরকম, এটা হলে হবে না, এক আর হচ্ছে 2, ঠিক আছে, তাহলে কি হবে এখানেও কত আসবে 3+2, 5, মানে যেমনটা আগে ছিল, তাহলে গতিশক্তি কত আসবে 5/2 কেটি, 5/2 কেটি। এবার লাস্ট আসছে কি ত্রিভুজাকার, ত্রিভুজাকার ত্রিপরমাণু অণু, ত্রিপরমাণু অণু, উদাহরণ হতে পারে কি না H2O, জল, H2O, CO2 কে আমি এখানে লিখে দেবো সি ডবল বন্ড ও, এটা H2 কে লিখে দিচ্ছি ও বন্ড এইচ, ত্রিভুজাকার সাইজ হচ্ছে। ত্রিভুজ বোঝানোর জন্য আমার কারোর একটা খাতার পেজ লাগবে, কোনো রাফ কোনো একটা পেজ আমার চাই, কারোর খাতা থেকে যদি থাকে একটু ছিঁড়ে দিই, একটু অল্প হলেই চলবে, রাফ, খাতাটা পুরোটা দিয়ে দিলে অসুবিধা নেই, রাফ একটু পেজ, একটা পেজ হলেই হবে, ছিঁড়তে হবে না, একটা পেজ হলেই হবে, হ্যাঁ, না ছিঁড়লেও চলবে, ঠিক আছে, এই একটা পেজ আমি দেখাচ্ছি কি হচ্ছে, প্রথমে একবার বুঝে নে দেখবি হয়ে যাবে, মোটামুটি একটা ত্রিভুজ হয়েছে, একটা ত্রিভুজ হয়েছে, ঠিক আছে, তো তিনটে পরমাণু, এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, ত্রিভুজ হয়েছে এখানে, ঠিক আছে, তো এর আমি স্বাধীনতার মাত্রা করতে চাইছি, ধরো প্রথমে এরকম আছে, ঠিক আছে, তো এক্স অক্ষ বরাবর গতি কি এক্স
পুরোটা এক্স বরাবর যেতে পারে, পুরোটা ওয়াই বরাবর যেতে পারে, পুরোটা জেড বরাবর যেতে পারে। তাহলে তিনটে হলো কি ট্রান্সলেশনাল। তাহলে তিনটে হলো ট্রান্সলেশনাল। থ্রি হচ্ছে কি ট্রান্সলেশনাল। রোটেশনাল কি হচ্ছে দেখি। রোটেশনাল কি হচ্ছে দেখ, তিন দিকে গতি হতে পারে। রোটেশনাল কি হচ্ছে দেখ, এটা ছিল এরকম, চলো এ এরকম করে ঘুরতে পারে, একটা হলো, ঠিক আছে, সেম পজিশনে নিয়ে এলাম, একটা ঘুরতে পারে এরকম করে, এভাবে ঘুরতে পারে, দুটো হলো, ঠিক আছে। আচ্ছা আর হলো কি, আর হচ্ছে কি, প্রথমে কিরকম দেখিয়েছিলাম এরকম, তাই তো, এরকম দেখিয়েছিলাম আর এরকম দেখিয়েছি, ঠিক আছে। আচ্ছা আর কি হতে পারে, আর হতে পারে, আচ্ছা একটা হচ্ছে ওপরের দিকে অক্ষ করে ঘুরিয়েছি, একটা সামনের দিকে, আর একটা এদিকে অক্ষ করে ঘোরাতে হবে। একটা উপরের দিকে অক্ষ করে ঘুরিয়েছি এরকম করে, এরকম ঘোরানো মানে কি অক্ষ উপরের দিকে, আর এরকম ঘোরানো মানে কি অক্ষ সামনের দিকে, আর একটা অক্ষ চাই ডান দিকে, ঠিক আছে। এই যে তিনভাবে ঘুরছে, তাহলে তিনটে হচ্ছে কি রোটেশনাল। তাহলে মোট কত হলো, ছটা। তাহলে গতিশক্তি কত হবে, 6/2 কেটি, ঠিক আছে, 6/2 কেটি। ছুটি দিয়ে দিচ্ছি, বলছি বলছি একটা জিনিস বই থেকে আমি বলে দিচ্ছি, দিয়ে ছুটি দিয়ে দিচ্ছি। 399 পৃষ্ঠা খোল, 399 পৃষ্ঠা খোল। 399 পৃষ্ঠাতে আছে যে শক্তির সমবিভাজন নীতি, শক্তির সমবিভাজন নীতি। এইটা হয়ে গেলে 400 পৃষ্ঠাতে যে গ্যাসের আপেক্ষিক তাপ, গ্যাস মিশ্রণের সিপি সিভি, এগুলো তাপগতিবিদ্যা চ্যাপ্টার যখন পড়াবো ওখানটায় লিঙ্ক করব, ঠিক আছে। হ্যাঁ মানে একটু সময় লাগবে। তো দেখ শক্তির সমবিভাজন নীতি আমি বলে আসছি, একবার পড়ে দিচ্ছি। কি বলছে, কোন পদার্থের অণুগুলির গড় গতিশক্তি, কোন পদার্থের অণুগুলির গড় গতিশক্তি, আমি যদি বলি যে কোন পদার্থের একটা অণুর গড় গতিশক্তি কত হচ্ছে, ধরো যেটা 3/2 কেটি যে বার করেছিলাম, ওটার কিন্তু স্বাধীনতার মাত্রা কত ছিল, 3 ছিল, ঠিক আছে। তো বলছে কোন পদার্থের অণুগুলির গড় গতিশক্তি প্রতিটি স্বাধীনতার মাত্রার মধ্যে সমভাবে বিভাজিত হয়। একটা কণার মোট যে শক্তি মানে গড় গতি শক্তি, তার যতগুলো স্বাধীনতার মাত্রা আছে তার সঙ্গে সমানভাবে বিভাজিত হচ্ছে। যে কোনো একটি অণুর প্রতিটি স্বাধীনতার মাত্রার সঙ্গে সংশ্লিষ্ট গড় গতিশক্তির মান কত, হাফ কেটি। কি হচ্ছে চরম তাপমাত্রা বা পরম তাপমাত্রা, কি হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, মানে অ্যাভোগাড্রো সর্বজনীন গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা আসে, কত আসবে একবার ভাগ করে দেখতে পারিস, 1.38 ইন্টু 10⁻23 জুল কেলভিন টু দি পাওয়ার -1। বোঝা গেল, ঠিক আছে কিনা বল। তো প্রত্যেকটা স্বাধীনতা মাত্রার জন্য গতিশক্তি কত হবে, হাফ কেটি। যে কণার যে অণুর গতি, যে অণুর স্বাধীনতার মাত্রা 3, তার গতিশক্তি হবে কত, 3/2 কেটি। যে অণুর গতিশক্তি, যে অণুর স্বাধীনতার মাত্রা হচ্ছে 5, তার গতিশক্তি হবে 5/কেটি, 5/2 কেটি। এখানে হলো গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার কমপ্লিট। যা পারিস অঙ্ক কর, যা পারিস হচ্ছে হটসের কোশ্চেন পড়তে পারিস, বাট 3 কেটি, ঠিক আছে। 6/2 মানে 5, তাই তো, আচ্ছা ঠিক আছে। চ্যাপ্টার হলো কমপ্লিট, ছোট চ্যাপ্টার এটা। হ্যাঁ খুশ, একদম খুশি, সিলেবাস পিছিয়ে ছিল বলছে একদিনে চ্যাপ্টার, কিন্তু যথেষ্ট করিয়েছি ভাই, কোনো কিছু বাদ নেই, দেখে নিস।